যা দেখেছি, যা বুঝেছি, যা করেছি। আজকে পাঠ করছি এর ত্রয়োবিংশ অধ্যায়। এই অধ্যায়ের শিরোনাম ৩রা নভেম্বর প্রতিবিপ্লবী কুদাতা এবং ৭ই নভেম্বরের সিপাহী জনতার পাল্টা অভ্যুত্থান। এই অধ্যায়ে থাকছে ২রা নভেম্বর ১৯৭৫ ব্রিগেডিয়ার খালেদের নেতৃত্বে প্রতিবিপ্লবী কুদাতা। সেই ক্রান্তিলগ্নেও নিম্মি ছিল আমার পাশেই। শান্তির সন্ধানে ঝুঁকিপূর্ণ এনকাউন্টার, বঙ্গভবন। নিজেকে একজন পাকা স্টেটসম্যান হিসেবে প্রমাণ করলেন রাষ্ট্রপতি মোস্তাক। ফিরে গেলাম চতুর্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের হেডকোয়ার্টার্সে। সেনা পরিষদ সাময়িকভাবে চিহ্নিত নেতাদের কৌশলগত কারণে দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। ৭ই নভেম্বর ১৯৭৫ সিপাহী জনতার বৈপ্লবিক অভ্যুত্থান। ১৫ই আগস্ট ও ৭ই নভেম্বরের বিপ্লব ছিল একই সূত্রে গাথা। জনগণের ভোটে নির্বাচিত প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমান এবং নির্বাচিত সাংসদরাও সংবিধানের পঞ্চম সংশোধনীর মাধ্যমে ১৫ই আগস্ট এবং ৭ই নভেম্বরের বিপ্লব এবং বিপ্লবীদের সাংবিধানিক বৈধতা প্রদান করে। অগাস্ট বিপ্লব সম্পর্কে ১৬ই আগস্ট ১৯৭৫ দৈনিক ইত্তেফাকে ঐতিহাসিক নবযাত্রা নামে সম্পাদকীয় এবং উপসংহার। পাঠকদেরকে জানিয়ে রাখছি, এটি এই অডিও বুকের শেষ চ্যাপ্টার এবং এটার পরে এই চ্যাপ্টারটি শেষ হয়ে যাবে। আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন এরপরে আপনারা কোন বই শুনতে চান, এবং ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। ধন্যবাদ। ২রা নভেম্বর ১৯৭৫ সাল। গত বেশ কয়েকদিন কাজের চাপে বাসায় যাওয়া হয়নি। ঠিক করলাম দুপুরের পর কিছু সময়ের জন্য বাসায় যাব। প্ল্যান মাফিক লাঞ্চের পর একদিন এর ফাঁকে চলে এলাম মালিবাগে। বেশ কয়েকদিন বিরতির পর হঠাৎ আমার আগমনে বাসার সবাই খুব খুশি হলো। সবাই মিলে খাওয়া দাওয়া হই হুল্লোড় করা হলো আনন্দ ঘন পরিবেশে। সন্ধ্যায় নিম্মিকে নিয়ে গেলাম মিনু ফুপ্পির বাসায়। রাতের খাওয়া ওখানেই খেতে হলো। বেশ রাত অবধি গল্পগুজব করে আমি আর নিম্মি ফিরছিলাম মালিবাগে। হঠাৎ নিম্মি বলল, আজ আমি তোমার সাথে বঙ্গভবনে থাকব। ১৫ই আগস্টের পর থেকেই বেচারি ভীষণভাবে নেগলেক্টেড। একদম সময় দিতে পারছিলাম না ওকে। বললাম, ঠিক আছে, তাই হবে। দুইজনে ফিরলাম বঙ্গভবনে। সময় তখন মধ্যরাত পেরিয়ে গেছে। তেমন কোনো কিছুর ব্যতিক্রম চোখে পড়ল না। সিঁড়ি বেয়ে দোতলায় আমার কামরার দিকে এগুচ্ছি। ডিউটিরত হাবিলদার এগিয়ে এসে বলল, স্যার, মেজর হাফিজ এবং ক্যাপ্টেন ইকবাল সাহেব বঙ্গভবন ছেড়ে চলে গেছেন। প্রথম ইস্ট বেঙ্গলের গার্ড রিপ্লেসমেন্টও এখনও এসে পৌঁছায়নি ঢাকা ব্রিগেডের হেডকোয়ার্টার্স থেকে। সবাই আপনাকে খুঁজছেন। কর্নেল রশিদ, কর্নেল ফারুক এবং অন্যান্য সব অফিসাররাই প্রেসিডেন্ট সাহেবের সাথে বৈঠক করছেন। আচমকা খবরটা পেয়ে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েছিলাম, কিন্তু অবস্থা যেভাবে গড়াচ্ছিল তাতে এমন কিছু একটা ঘটতে পারে সেটাও অপ্রত্যাশিতও ছিল না। বিগত দিনগুলোর ঘটনা প্রবাহের স্বাভাবিক পরিণতি হিসেবেই ধরে নিয়েছিলাম সমস্ত ব্যাপারটাকে। নিম্মিকে কামরায় যেতে বলে দ্রুত গিয়ে হাজির হলাম প্রেসিডেন্টের সুইটে। প্রেসিডেন্ট সাহেব বেশ কিছুটা বিরক্ত এবং উত্তেজিতভাবে একটা সোফায় পা গুটিয়ে তার নিজস্ব স্টাইলে বসে তার পাইপে তামাক ভরছিলেন। কর্নেল রশিদ রেড টেলিফোনে কার সাথে যেন যোগাযোগের চেষ্টা করছিলেন। কর্নেল ফারুক আরেকটি সোফায় নিশ্চুপ বসেছিল। ঘরে ঢুকে প্রেসিডেন্টকে সালাম জানিয়ে কর্নেল রশিদের কাছে জানতে চাইলাম, কী ব্যাপার রশিদ, কী হয়েছে? যা এতদিন সন্দেহের পর্যায়ে ছিল তাই হয়েছে। তোর দুই বন্ধু হাফিজ এবং ইকবাল প্রথম ইস্টবেঙ্গলের সব ট্রুপস উইথড্র করে নিয়ে গেছে বঙ্গভবন থেকে। প্রথমে সবাই মনে করেছিলাম এটা রুটিন রিপ্লেসমেন্টের ব্যাপার, কিন্তু সন্ধ্যার পরও যখন রিপ্লেসমেন্ট এসে পৌঁছালো না, তখন থেকেই ক্যান্টনমেন্টে ফোন করে চিফ জেনারেল জিয়া, সিজিএস ব্রিগেডিয়ার খালেদ, ব্রিগেড কমান্ডার সাফায়েত কাউকেই কন্ট্যাক্ট করা সম্ভব হচ্ছে না। এদিকে খবর পাওয়া যাচ্ছে ক্যান্টনমেন্টে অস্বাভাবিক ট্রুপস মুভমেন্ট হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত কেউই কিছু পরিষ্কার করে বলতে পারছে না ক্যান্টনমেন্টে কী ঘটছে। জেনারেল ওসমানীর সাথে যোগাযোগ করতে পেরেছি, কিন্তু তিনিও সঠিক কিছু বলতে পারলেন না। তিনি বঙ্গভবনে আসছেন। জেনারেল ওসমানী ব্রিগেডিয়ার খলিলকে ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন বিডিআরের 2টা রেজিমেন্ট বঙ্গভবনে পাঠিয়ে দিতে। হাফিজ এবং ইকবালকেও পাওয়া যাচ্ছে না টেলিফোনে। আমার সাথে কথা শেষ করে কর্নেল ফারুককে বলা হলো রেসকোর্সে তার ট্যাঙ্ক রেজিমেন্টের কাছে চলে যেতে। কর্নেল ফারুক রেসকোর্সে যাওয়ার জন্য উঠে দাঁড়াতেই আমি বললাম, ফারুক, তুই অবশ্যই রেসকোর্সে যাবি, তবে উড ইউ নট মুভ আন্ডার এনি প্রভোকেশন অর সার্কামস্টেন্সেস হোয়াটসোএভার। সব বিষয় পরিষ্কার হওয়ার পরই আমাদের করণীয় কী হবে সেটা বিবেচনা করা হবে। এর আগে আমাদের তরফ থেকে কোনো মুভ নেওয়াটা যুক্তিসঙ্গত হবে না। প্রথমত চেষ্টা করতে হবে এই সমস্যার সমাধান শান্তিপূর্ণভাবে করা যায় কিনা। এর জন্য আমি নিজেই যাব ক্যান্টনমেন্টে। আমি ফিরে না আসা পর্যন্ত অথবা আমার কোনো কিছু না হওয়া পর্যন্ত নো অ্যাকশন অ্যাট অল। ইজ দ্যাট ক্লিয়ার? ইতিমধ্যে জেনারেল ওসমানীও এসে পৌঁছেছেন। তিনিও আমার অভিমতকে সমর্থন জানালেন। আমরা যখন আলোচনায় ব্যস্ত তখন বিডিআরের 2টা রেজিমেন্ট এসে পৌঁছে গেছে। সেই খবর নিয়ে এলো মেজর পাশা, মেজর শাহরিয়ার এবং ক্যাপ্টেন বজলুল হুদা।
নিম্মি গিয়ে তাদের ঘুম থেকে ডেকে তুলেছিল। সিদ্ধান্ত অনুযায়ী মেজর শাহরিয়ার চলে গেল তার রেডিও বাংলাদেশের কন্ট্রোল সেন্টারে। ক্যাপ্টেন হুদা প্রেসিডেন্ট জেনারেল ওসমান এবং কর্নেল রশিদকে সাহায্য করার জন্য বঙ্গভবনেই থাকবে, সেটাই সাব্যস্ত হলো। বাকি সবাই প্রত্যেকের জন্য নির্দিষ্ট এবং ডিপ্লয়েড ইউনিটগুলোর কমান্ড নেওয়ার জন্য যার যার পজিশনে চলে গেল। আমি বেরিয়ে আসছিলাম, ঠিক সেই সময় কর্নেল রশিদ আন্তরিকভাবেই বলেছিল, ডালিম ভেবে দেখ এই অবস্থায় ক্যান্টনমেন্টে যাওয়া ঠিক হবে কিনা। সেই তরল অবস্থায় ক্যান্টনমেন্টে যাওয়াটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ জেনেও তাৎক্ষণিক জবাব দিয়েছিলাম, এই ক্রান্তিলগ্নে দেশ ও জাতিকে বাঁচাতে সামওয়ান হ্যাজ টু ক্লিন দ্য ডার্টি লিলেন, দেন ওয়াই নট মি। প্রেসিডেন্টের সুট থেকে বেরিয়ে চলে এলাম আমার কামরায়। বেচারি নিম্মি অবস্থার গুরুত্ব উপলব্ধি করে বেশ কিছুটা ঘাবড়ে গেছে। জিজ্ঞেস করলো, এখন কি হবে? আমি বললাম, তুমি বঙ্গভবন ছেড়ে ড্রাইভারকে সঙ্গে নিয়ে কোনো নিরাপদ জায়গায় চলে যাও। ঠিক বুঝতে পারছি না ঘটনা কোন দিকে মোড় নেয়। যাই হোক না কেন, বেঁচে থাকলে আবার দেখা হবে। ড্রাইভারকে ডাকিয়ে এনে নির্দেশ দিলাম, বেগম সাহেবের হুকুম মতো তার সাথেই থাকবে যতক্ষণ তিনি চান। নিম্মি কিছুক্ষণ ইতস্তত করে নিশিরাতে একা একা বেরিয়ে গেল একরাশ আশঙ্কা মনে নিয়ে অজানার ঠিকানার উদ্দেশ্যে। যাওয়ার সময় অশ্রুসিক্ত চোখে ধরা গলায় শুধু বলে গেল, আল্লাহর হাতেই তোমাকে সুপর্দ করে দিয়ে গেলাম, সাবধানে থেকো। নিম্মি চলে যাওয়ার পর আমিও ইউনিফর্ম পরে নিয়ে আমার বিশ্বস্ত গার্ড এসকর্ট, ওয়্যারলেস অপারেটর এবং ড্রাইভারকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লাম। প্রথমে গেলাম আজিমপুরে মিসেস মোয়াজ্জেম কোহিনুর ভাবির বাসায়। মেজর নূর রয়েছে সেখানে। সব শুনে নূর বলল, রক্তপাত বন্ধ করার একমাত্র উপায় মেজর হাফিজ এবং ক্যাপ্টেন ইকবালের সাথে সরাসরি দেখা করা। এছাড়া রক্তপাত কিছুতেই এড়ানো সম্ভব হবে না। আমিও নূরের সাথে একমত হয়ে বললাম, সেই উদ্দেশ্যে এসেছি তোমাকে নিয়ে ক্যান্টনমেন্টে যাওয়ার জন্য। ঠিক করলাম ক্যান্টনমেন্টে যাওয়ার আগে সার্বিক অবস্থাটা সরেজমিনে আরে একটু ভালো করে বুঝে নেওয়া দরকার। আমরা জিপে করে গিয়ে উপস্থিত হলাম ফুলার রোডে প্রফেসর আব্দুর রাজ্জাকের বাসায়। ওখানে তখন মহুয়া এবং লিটু থাকতো। উদ্দেশ্য, খাকি পোশাক বদলে সাধারণ পোশাক পরে নেব। ঘুম থেকে মহুয়াদের ডেকে তুললাম। সংক্ষেপে মহুয়া এবং লিটুকে অবস্থা বুঝিয়ে লিটুর কয়েক প্রস্ত কাপড় চোপড় চেয়ে নিয়ে আমরা সবাই ড্রেস পরিবর্তন করে নিলাম। মহুয়া জিজ্ঞেস করলো, নিম্মি কোথায়? বললাম, বঙ্গভবনে ওকে বিদায় জানিয়ে বেরিয়ে এসেছি, বলে এসেছি ও যেন কোনো নিরাপদ আশ্রয়ে চলে যায়। তুই আত্মীয় স্বজনদের ফোন করে সতর্ক করে দিস। এরপর আমরা বেরোলাম শহর প্রদক্ষিণ করতে। পুরো ভার্সিটি এলাকা, পিলখানা, নিউ মার্কেট, সেকেন্ড ক্যাপিটাল, রামপুরা টিভি স্টেশন, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, রাজারবাগ পুলিশ লাইন, কোথাও অস্বাভাবিক কিছু নজরে পড়ল না। শহরের বিভিন্ন জায়গায় আমাদের সৈনিকদের সুরক্ষিত চেকপোস্টগুলোই নজরে পড়ল। স্ট্র্যাটেজিক্যালি ডিপ্লয়েড ট্যাঙ্কসগুলোও দেখলাম ঠিকমতোই রয়েছে। প্রায় সারা শহরটাই ঘুমে। এলাম শাহরিয়ারের কন্ট্রোল রুমে। ওর ঘরে ঢুকতেই দেখি ও কারোর সাথে টেলিফোনে কথা বলছে। আমাদের দেখে সংক্ষেপে কথা সেরে জানতে চাইল, কী অবস্থা স্যার, কী বুঝছেন? আমরা ঘুরে ফিরে যা দেখেছি তাই বললাম। শাহরিয়ার জানালো, তার খবরাখবরও প্রায় একই রকম, তবে সাভারের বুস্টার স্টেশনের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে কোনো এক অজানা কারণে। ফলে রেডিও স্টেশন থেকে কিছু প্রচার করা সম্ভব হচ্ছে না। টিভির প্রচারণাও একই কারণে সম্ভব নয়। তাকে আমরা জানালাম, আমরা ক্যান্টনমেন্টে যাচ্ছি রক্তক্ষয়ী সংঘাত বন্ধ করার চেষ্টায়। নিজেদের মধ্যে যে কোনো প্রকার সংঘর্ষ বন্ধ করতেই হবে অ্যাট এনি কস্ট, যাতে করে প্রতিবেশী রাষ্ট্র কোনো প্রকার হস্তক্ষেপের সুযোগ না পায়। শাহরিয়ার আরও জানিয়েছিল, অনেক চেষ্টা করেও জেনারেল জিয়ার সাথে সে যোগাযোগ করতে সক্ষম হয়নি। শাহরিয়ারের ওখানে যাওয়ার আগেই সোনাটেঙ্গরে আমার মেজো ফুপুর, বিভা ফুপুর বাসায় গিয়েছিলাম কতগুলো বিশেষ জরুরি টেলিফোন কল সেরে নেওয়ার জন্য। তাদের ফোনটা খারাপ ছিল, কিন্তু ইমান আলী ফুপ্পা পাশেই তার এক কলিগের বাসা থেকে ফোন করার ব্যবস্থা করে দিয়েছিলেন। তারা অত্যন্ত আন্তরিকতার সাথে আমাদের বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। সেখান থেকে বিভিন্ন ইউনিটের সেনা পরিষদের সাথে যোগাযোগ করে বুঝলাম তারা প্রায় সবাই অবস্থা সম্পর্কে কিছুই জানে না। তাদের সংক্ষেপে প্রতিবিপ্লবী অভ্যুত্থানের আশঙ্কার কথা জানিয়ে অবস্থার গতি প্রকৃতি সম্পর্কে সচেতন থাকার এবং সব কিছু পর্যবেক্ষণ করার নির্দেশ দিয়ে জেনারেল জিয়ার বাসায় ফোন করে বুঝতে পারলাম তার বাসার টেলিফোন লাইন কেটে দেওয়া হয়েছে। দেশের অন্যান্য ক্যান্টনমেন্টের সাথেও যোগাযোগ করছিলাম সেই বাসা থেকেই। যোগাযোগের পর বুঝতে পারলাম ঘটনাটা ঘটানো হচ্ছে অতি সীমিত পরিসরে ঢাকা ভিত্তিক। এতে আত্মবিশ্বাস বেড়ে গেল, নিশ্চয়ই রক্তপাত এড়ানো সম্ভব হবে। শাহরিয়ারের ওখান থেকে বেরিয়ে সোজা চললাম ক্যান্টনমেন্টের দিকে। এয়ারপোর্ট ছাড়িয়ে একটু এগুতেই 2 ট্রাক সৈনিককে দেখতে পেলাম মাউন্টেড অবস্থায়। কাছে যেতেই দেখলাম তারা 4th ইস্ট বেঙ্গল রেজিমেন্টের। কন্টিনজেন্ট কমান্ডারকে জিজ্ঞেস করলাম, তোমরা এখানে কেন? জবাবে সুবেদার সাহেব স্যালুট করে জানালো, আগামীকাল আওয়ামী লীগের প্রসেশন বের হওয়ার সম্ভাবনা আছে, তাই হুকুম হয়েছে তাদের এয়ারপোর্ট এলাকায় ডিপ্লয়েড থাকতে হবে আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য। তাদের জবাব শুনে বুঝতে পারলাম
খালেদ চক্র ট্রুপসদের কাছে প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে কিছুই বলেনি সৈনিকদের সমর্থন না পাওয়ার ভয়। তাই মিথ্যার আশ্রয় নিয়ে ব্রিগেড কমান্ডার সাফায়েত তার অধীনস্থ চতুর্থ বেঙ্গলকে চতুরতার সাথে মোতায়েন করেছে, জাস্ট অ্যাজ শো অফ ফোর্স হিসেবে আমাদেরকে ভয় দেখানোর জন্য। সৈনিকদের কাছে খুলে বলা হয়নি সরকার এবং জিয়া বিরোধী পাল্টা অভ্যুত্থানের কথা। মোস্তাক সরকারের বিরুদ্ধে প্রতিবিপ্লবী পদক্ষেপ গ্রহণ করে জেনারেল জিয়াকে প্রায় বন্দী করে রাখা হয়েছে, এই কথাটা বলার মতো সাহস হয়নি ব্রিগেডিয়ার খালেদ এবং তার দোসরদের। কারণ তারা ভালোভাবেই জানতেন এই ধরনের যে কোনো পদক্ষেপকে কিছুতেই মেনে নেবে না সেনাবাহিনীর দেশপ্রেমিক বেশিরভাগ অফিসার ও সৈনিকেরা। সব কিছু দেখে শুনে বুঝলাম চলমান পরিস্থিতিতে সরাসরি ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের সাথেও আলোচনা করা সম্ভব। তার বাসাতেই গেলাম প্রথমে। তাকে বাসায় পাওয়া গেল না। বাসা থেকে বলা হলো তিনি সেনা সদরে গেছেন। পৌঁছলাম সেনা সদরে, সেখানেও কেউ নেই। সেন্ট্রি, ডিউটি অফিসার ও ক্লার্ক ছাড়া পুরো সেনা সদর নিস্তব্ধ। সেখান থেকে গেলাম মেজর হাফিজের বাসায়। হাফিজ বাসায় নেই। ইকবালের খোঁজ করে তাকেও পাওয়া গেল না। এরপর গেলাম কর্নেল সাফায়েত জামিলের বাসায়। সেখান থেকে জানানো হলো তিনি ব্রিগেড হেডকোয়ার্টার্সে গেছেন। সেখান থেকে ব্রিগেড হেডকোয়ার্টার্সে যাওয়ার পথে দেখলাম জেনারেল জিয়ার বাসার সামনে অস্বাভাবিক কিছুই নেই। ডিউটিরত গার্ডসরা তাদের দায়িত্ব পালন করছে। ব্রিগেড হেডকোয়ার্টার্সও নেই সেখানে। সেখান থেকে দ্বিতীয় ফিল্ড রেজিমেন্টের গেট দিয়ে ঢুকতেই দেখি ট্রুপসরা সেখানে সব স্ট্যান্ড টু পজিশন নিয়ে আছে। এই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে কেন জানতে চাইলে আমাদেরকে বলা হলো সন্ধ্যার পর রাতের আধারে চতুর্থ বেঙ্গল এবং দ্বিতীয় ফিল্ড রেজিমেন্টের দিকে তাক করে তাদের আর অর্থাৎ রিকয়েললেস রাইফেল এবং সৈন্য মোতায়েন করেছে, তাই তাদেরকেও পাল্টা ব্যবস্থা গ্রহণ করেছে। চতুর্থ বেঙ্গল এবং দ্বিতীয় ফিল্ড রেজিমেন্ট পাশাপাশি দুটো ইউনিট, তাদের মধ্যে এই ধরনের উত্তেজনা যে কোনো সময় বিস্ফোরণ ঘটাতে পারে। উত্তেজনা কমানোর জন্য সেনা পরিষদের সদস্যদের সার্বিক অবস্থা বুঝিয়ে তাদেরকে বললাম এই অবস্থায় সতর্ক থাকতে হবে সবাইকে। আরও জানালাম আমরা ব্রিগেডিয়ার খালেদ এবং কর্নেল সাফায়েতকে খুঁজছি। ওদেরকে পেলেই উপযুক্ত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে চতুর্থ বেঙ্গলের উস্কানিমূলক কার্যক্রম বন্ধ করার ব্যবস্থা করব। সেখানেই জানতে পারলাম মহারথীরা সব চতুর্থ বেঙ্গল হেডকোয়ার্টার্সে রয়েছেন। চতুর্থ বেঙ্গলের গেট দিয়ে ঢুকতেই নজরে পড়ল ভিতরে সাজ সাজ রব। ভীষণ ব্যস্ততা। সৈনিকদের রণসজ্জায় সজ্জিত করে রাখা হয়েছে। কিছু দূর এগোতেই ক্যাপ্টেন কবিরের দেখা পেলাম। কাঁধে একটি এসএমজি ঝুলিয়ে সেদিক ছোটাছুটি করছে। আমাকে দেখে এগিয়ে এলো কবির। আমি তাকে জিজ্ঞেস করলাম, ওয়ার ইজ ব্রিগেডিয়ার খালেদ অ্যান্ড কর্নেল সাফায়েত? কবির জবাব দিল, দে অল আর হিয়ার স্যার। কবিরের সাথে কথা বলছিলাম, এমন সময় ল্যান্সার্সের ক্যাপ্টেন নাসের এসে উপস্থিত হলো। আসসালামু আলাইকুম। ওয়েলকাম স্যার বলেই করমর্দনের জন্য হাত বাড়িয়ে দিল ক্যাপ্টেন নাসের। কিছুটা অপ্রস্তুত হয়েই করমর্দন করলাম আমি ও নূর। স্যার, মোশতাক এবং জিয়াকে দিয়ে আমাদের কোনো উদ্দেশ্যই সফল করা সম্ভব হবে না। বোথ অফ দেম আর সেলফ সেন্টার অ্যান্ড হিপোক্রিট। দে আর নট দ্য রাইট কাইন্ড অফ পিপল স্যার। তাই আমরা ওদের অপসারণ চাই। অ্যান্ড আই এম শিওর বোথ অফ ইউ উড বি ডেফিনেটলি উইথ আস। ওকে অনেকটা থামিয়ে দিয়েই বললাম, ইজ ব্রিগেডিয়ার খালেদ অ্যারাউন্ড? স্যার, সবাই এখানেই আছেন। মেজর হাফিজ এবং ক্যাপ্টেন ইকবালও রয়েছেন এখানে। না স্যার, ডু মি আ ফেভার, প্লিজ ফাইন্ড আউট হাফিজ অ্যান্ড টেল হিম আই উড লাইক টু টক টু হিম। ওকে স্যার, আমি এক্ষুনি যাচ্ছি তাকে নিয়ে আসার জন্য। আপনারা ততক্ষণ অ্যাডজুটেন্ট অফিসে বসে অপেক্ষা করুন বলে চলে গেল নাসের। অ্যাডজুটেন্টের ঘরে ঢুকে দেখি ইউনিফর্ম পরা অবস্থায় কর্নেল আমিনুল হক বীরুত্তম ও লেফটেন্যান্ট মুনিরুল ইসলাম চৌধুরী বিষণ্ণ হয়ে চুপচাপ বসে আছে। কর্নেল আমিনকে জিজ্ঞেস করলাম, কী ব্যাপার স্যার, আপনাদের এই দশা কেন? হোয়াটসঅ্যাপ? ইউ মাস্ট বি জোকিং অ্যাট আওয়ার মিজারেবল প্লাইট, ইজেন্ট ইট ডার্লিং? তুমি কি সত্যি বুঝতে পারছো না ইউনিটের কমান্ডার এবং অ্যাডজুটেন্ট হয়েও নিজেদের ব্যাটালিয়ানেই আমাদের কেমন নিষ্ক্রিয় অবস্থায় বসে থাকতে হচ্ছে? তার মানেটা কি? কিছু মনে করবেন না স্যার, আজকের এই পরিস্থিতির জন্য দায়ীকে। এমন কিছু যে ঘটতে পারে সেটা তো অজানা ছিল না আপনাদের অনেকেরই। সময় মতো অ্যাকশন না নেওয়ার ব্যর্থতার জন্যই আজ এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তাই নয় কি? আমার প্রশ্নের ইঙ্গিত বুঝে কর্নেল আমিন চুপ করে রইলেন। বস্তুত কর্নেল আমিন ও লেফটেন্যান্ট মুন্নাকে বিশ্বাসযোগ্য মনে না করায় তাদেরকে প্রায় বন্দি অবস্থাতেই রাখা হয়েছে তাদের নিজস্ব ইউনিটেই। খবর পেয়েই হাফিজ এবং ইকবাল এলো, আমাদেরকে নিয়ে বসালো পাশের একটি খালি কামরায়। এ কী করলে হাফিজ? শেষ পর্যন্ত অঘটনটা ঘটিয়েই ছাড়লে। অঘটন বলছো কেন? জিয়া এবং মোশতাকের ঘোরেল মনের পরিচয় পাওয়ার পরও তারা যে আমাদের উদ্দেশ্যাবলী সম্পর্কে মোটেও আন্তরিক নয় সেটা তোমরা বুঝেও মেনে নিতে পারছো না কেন? বোথ অফ দেম আর বিট্রেইং আওয়ার কজ। উল্টো প্রশ্ন করলো হাফিজ। ওদেরকে বাদ দিয়ে এগুতে হবে। আওয়ামী লীগের গড়া সংসদকেও আর কালবিলম্ব না করে ভেঙে দিতে হবে। এই সঠিক উদ্যোগ বিশেষ করে তোমার, নূর, পাশা, হুদা, রাশেদ, শাহরিয়ারের মাধ্যমে সেনা পরিষদের সমর্থন এবং সহযোগিতা পাবো আশা করছি আমরা। আমি জানি ব্রিগেডিয়ার খালেদ সম্পর্কে তোমাদের যুক্তিসঙ্গত রিজার্ভেশন রয়েছে।
সেগুলো আমিও অস্বীকার করছি না, কিন্তু এরপরও ব্রিগেডিয়ার খালেদের চিফ হওয়ার লাইফ লং অ্যাম্বিশন ফুলফিল করে দিলে জিয়ার তুলনায় তাকে দিয়ে মোর এফিশিয়েন্টলি কাজ করানো সম্ভব হবে। দেখো হাফিজ, আমি স্বীকার করেছি আগেও, এখনও করছি, আশানুরূপভাবে আমাদের লক্ষ্য অর্জনের ক্ষেত্রে আমাদেরকে নিরাশ হতে হচ্ছে জেনারেল জিয়া এবং প্রেসিডেন্ট মোশতাকের জন্য। শুধু তাই নয়, অনেক ক্ষেত্রে প্রতিবন্ধকতারও সৃষ্টি করছেন তারা, বুঝেই হোক আর না বুঝেই হোক। কিন্তু তাই বলে হঠাৎ করে এই ধরনের একটা পদক্ষেপ গ্রহণ করে আর্মির মধ্যে একটা বিভেদ সৃষ্টি করে অপশক্তিকে সুযোগ করে দিতে হবে টু স্টেজ ব্যাক অ্যান্ড রিভার্স দ্য প্রসেস, সেটা কিছুতেই যুক্তিসঙ্গত হতে পারে না এবং আমাদের কাছেও সেটা গ্রহণযোগ্য নয়। তা যাক, এই নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে। আমার ধারণা এই সমস্ত বোঝাবুঝির সময় পার হয়ে গেছে, কারণ যে অঘটন কখনোই সম্ভব হতো না সেটাই ঘটিয়ে বসেছো তোমরা। এই অবস্থায় কোনো রক্তপাতের সূত্রপাত যাতে না ঘটে তার জন্যই আমরা স্বেচ্ছায় ছুটে এসেছি। এখন চলো ব্রিগেডিয়ার খালেদ এবং কর্নেল সাফায়েতকে সাথে করে নিয়ে সবাই মিলে আলোচনার মাধ্যমে ঠিক করা যাক এই সংকটের রাহুগ্রাস থেকে দেশ ও জাতিকে কী করে উদ্ধার করা যায়। এই বিষয়ে যদি কোনো আপত্তি থাকে তবে সেটাও বলো পরিষ্কার করে, সেক্ষেত্রে আমরা ফিরে যাব। তারপর যা হওয়ার তাই হবে। সার্বিক অবস্থার বিশ্লেষণের পর আমার এবং নূরের বিশ্বাস জন্মেছিল আলোচনার প্রস্তাব কিছুতেই না মানা সম্ভব না খালেদ চক্রের কাছে, কারণ তাদের বিশেষ করে হাফিজ এবং ইকবালের অজানা ছিল না ঢাকায় তো বটেই, অন্যান্য সেনানিবাসগুলোতেও সেনা পরিষদের শক্তি ছিল তুলনামূলকভাবে তাদের চেয়ে অনেক বেশি। কি যেন ভাবলো হাফিজ, এরপর বলল, ঠিক আছে তাই হবে, চলো আমাদের সাথে। হাফিজ, আমি, নূর এবং ইকবাল ঘর থেকে বেরিয়ে এলাম। বাইরে বেরোতেই দেখলাম ব্রিগেডিয়ার খালেদ এবং কর্নেল সাফায়েত, ব্রিগেডিয়ার মঈন, ক্যাপ্টেন নাসের, ব্রিগেডিয়ার নুরুজ্জামান, আব্দুর রৌফ, কর্নেল মালেক প্রমুখ সবাই অফিস ব্লকের সামনে লনে দাঁড়িয়ে আলাপ আলোচনা করছেন নিজেদের মধ্যে। আমরা এগিয়ে যেতেই তারা কথাবার্তা বন্ধ করে দিলেন। আমি ব্রিগেডিয়ার খালেদকে অভিবাদন জানাতেই তিনি হাসি মুখে হাত বাড়িয়ে দিয়ে বললেন, আরে এসো এসো, ওয়েলকাম, আমি জানতাম তোমরা দুইজন আসবেই। তার কথা শেষ হতেই বললাম, শেষটায় অঘটন ঘটিয়ে ছাড়লেন? হোয়াট ডু ইউ মিন? ইটস নট মাই ডুইং, বিলিভ ইউ মি ডালিম, ইটস দেয়ার ডুইং, দিজ ইয়াং অফিসার্স। দে থিঙ্ক জিয়া cannot deliver. They also think he will do nothing to achieve the goals of the 15th August revolution. At the same time, he is also totally incapable to protect the interest of the armed forces. Therefore, they want a change. বুঝতে পারলাম স্যার, জেনারেল জিয়ার জায়গায় বসে যেই যোগ্য নেতৃত্ব দেওয়ার জন্যই সংকট সৃষ্টি করেছেন অথবা করানো হয়েছে। নো নো, নট অ্যাট অল। আই ডোন্ট ওয়ান্ট টু বি চিফ, বিলিভ মি, আই হ্যাভ নো সাচ অ্যাম্বিশন। ছেলেরা আমাকে ডেকে নিয়ে এসেছে, তাই আমি এসেছি, দ্যাটস অল। কথার মাঝেই কি একজন বলে উঠল, উই ডোন্ট মাইন্ড টু অ্যাকসেপ্ট ব্রিগেডিয়ার খালেদস লিডারশিপ। কাম অন, কিপ কোয়েট। ব্রিগেডিয়ার খালেদ সেই কণ্ঠকে চুপ করিয়ে দিলেন। যাক স্যার, এই বিষয় নিয়ে কথা বাড়াবার সময় এটা নয়, এতে কোনো লাভও নেই। আমিও নূর এসেছি কোনো প্রকার রক্তক্ষয়ী সংঘর্ষ যাতে শুরু না হয় সেটা নিশ্চিত করতে আলাপ আলোচনার মাধ্যমে। রশিদ এবং ফারুককে বলে এসেছি, আপনাদের সাথে আমাদের আলোচনার ফলাফল জানার আগ পর্যন্ত বঙ্গভবনের নিয়ন্ত্রণাধীন ট্যাঙ্ক কিংবা ট্রুপস এর কোনো মুভমেন্ট করা হবে না। এখন বলেন, আলোচনায় আপনারা রাজি আছেন কিনা? আমার কথার ধরনে তারা কিছুটা অপ্রস্তুত হয়ে পড়লেন। একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে জবাব খোঁজার চেষ্টা করছিলেন সবাই। ব্রিগেডিয়ার খালেদের ঠিক পাশেই দাঁড়িয়েছিল হাফিজ। সে নিচু স্বরে ব্রিগেডিয়ার খালেদকে কিছু একটা বলল। হাফিজের কথা শুনে ব্রিগেডিয়ার খালেদ বললেন, তোমাদের আলোচনার প্রস্তাব মেনে নিলাম আমরা, আলোচনা হবে। কিন্তু আসার পথে দেখলাম এয়ারপোর্টের কাছে কিছু সৈন্য মোতায়েন করা হয়েছে। অবশ্য তাদের সঙ্গে কথা বলে যে ডিপ্লয় করা হয়েছে তার সাথে আপনার কার্যকলাপ সঙ্গতিহীন। যাক, সেটা অন্য বিষয়। কিন্তু চতুর্থ বেঙ্গলের উস্কানিমূলক ডিপ্লয়মেন্টকে কেন্দ্র করে দ্বিতীয় ফিল্ড রেজিমেন্টে যে ভয়ঙ্কর উত্তেজনার সৃষ্টি হয়েছে সেটা প্রশমিত না করলে যে কোনো মুহূর্তে বিস্ফোরণ ঘটতে পারে, আর সেটা ঘটলে আমাদের আলোচনার কোনো সুযোগই থাকবে না। তাই আমার অনুরোধ, খালেদ ভাই, আপনি আলোচনায় বসার আগে চতুর্থ বেঙ্গলকে নির্দেশ দেন অবিলম্বে যেন স্ট্যান্ড ডাউন করে। আমার কথার গুরুত্ব অনুধাবন করে ব্রিগেডিয়ার খালেদ কর্নেল সাফায়েতকে নির্দেশ দিলেন চতুর্থ বেঙ্গলকে স্ট্যান্ড ডাউন করানোর জন্য। আমার কথার গুরুত্ব অনুধাবন করে ব্রিগেডিয়ার খালেদ কর্নেল সাফায়েতকে নির্দেশ দিলেন চতুর্থ বেঙ্গলকে স্ট্যান্ড ডাউন করানোর জন্য। কর্নেল সাফায়েত চলে গেলেন নির্দেশ কার্যকরী করতে। এরপর আমরা সবাই গিয়ে বসলাম কমান্ডিং অফিসারের ঘরে। প্রথমে আমি জানতে চাইলাম জেনারেল জিয়ার সম্পর্কে। ব্রিগেডিয়ার খালেদ জানালেন তিনি তার বাসায় আছেন এবং ভালোই আছেন। তার নিরাপত্তা এবং দেখাশোনার জন্য কিছু অতিরিক্ত সৈনিককে তার বাসার কাছে অবস্থান নিতে বলা হয়েছে এবং কাউকে তার সাথে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না সাময়িকভাবে, এর বেশি কিছুই না। তার মানে হলো তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে।
এই কথাটাও সৈনিকদের জানাবার সাহস হয়নি খালেদ চক্রের। আলোচনার আগেই জেনারেল জিয়ার ব্যাপারে একটা বোঝাপড়া করে নিতে হবে। আমি সোজা ব্রিগেডিয়ার খালেদকে বললাম, স্যার, কোনো আলোচনায় বসার আগে একটা বিষয় আপনাকে পরিষ্কার করে দিতে চাই। জেনারেল জিয়ার সাথে এই পর্যন্ত যা করা হয়েছে এর চেয়ে বেশি কিছু করা হলে সেটা আমাদের কাছে গ্রহণযোগ্য হবে না। এই ব্যাপারে ইউ হ্যাভ টু গিভ মি ইয়োর এক্সপ্লিসিট অ্যাসিউরেন্স। বুদ্ধিমান লোক ব্রিগেডিয়ার খালেদ, তিনি ঠিকই বুঝতে পারলেন আমি কি বোঝাতে চাচ্ছি। কোনো সময় না নিয়েই তিনি জবাব দিলেন, বি রেস্ট অ্যাসিওর্ড, নো হার্ম উড বি ডান টু হিম। অ্যাট দ্য মোস্ট হি মে বি রিমুভড অ্যাজ দ্য চিফ অফ আর্মি স্টাফ, দ্যাটস অল, নাথিং মোর দ্যান দ্যাট। আলোচনা শুরু হলো। একদিকে আমি ও নূর, অন্যদিকে ব্রিগেডিয়ার খালেদের নেতৃত্ব ও ওদের তরফের উপস্থিত প্রায় সবাই। শুরুতে আমি সরাসরি প্রশ্ন রাখলাম, দেশে একটি জনপ্রিয় সরকার থাকতে এই ধরনের একটি সংঘাতমূলক পরিস্থিতি সৃষ্টি করার উদ্দেশ্য কী? আমার প্রশ্নে উপস্থিত সবাই কেমন যেন থমকে গেলেন। মনে মনে সবাই প্রশ্নের উপযুক্ত জবাব খুঁজে পেতে চেষ্টা করছিলেন। নিস্তব্ধতা ভঙ্গ করলেন কর্নেল সাফায়েত। বলে উঠলেন, উই ওয়ান্ট টু ডিসমিস দ্য মোস্তাক গভর্নমেন্ট অ্যান্ড দ্য প্রেজেন্ট পার্লামেন্ট বিকজ দ্য প্রেজেন্ট পার্লামেন্ট ইজ দ্য পার্লামেন্ট অফ আওয়ামী বাকশালিস। জবাবে আমি জিজ্ঞেস করলাম, তারপর? উই ডোন্ট ওয়ান্ট জেনারেল জিয়া টু রিমেইন অ্যাজ আওয়ার চিফ। দেশকে চালাবে। উই শ্যাল ফর্ম আ রেভলিউশনারি কাউন্সিল, ক্যাপ্টেন ইকবাল জবাব দিলেন। কর্নেল সাফায়েত আবার বলে উঠলেন, খন্দকার মোশতাক উইল হ্যান্ড ওভার দ্য পাওয়ার টু চিফ জাস্টিস। ব্রিগেডিয়ার খালেদ ভিন্ন মত প্রকাশ করলেন। Continuation must be maintained and therefore Khandakar Mushtaq will remain as the president, but there as three chief must be removed. বুঝতে বিন্দুমাত্র অসুবিধা হলো না। নির্দিষ্ট কোনো ব্লুপ্রিন্ট ছাড়াই অঘটন ঘটিয়ে বসেছেন তারা। কোনো আলোচনা, পরিষ্কার পরিকল্পনা কিংবা মতানৈক্য কোনোটাই নেই ব্রিগেডিয়ার খালেদ চক্রের। আলোচনা চলছে, হঠাৎ আকাশে জঙ্গি বিমান ওড়ার বিকট শব্দে সবাই চমকে উঠলাম। আমি ব্রিগেডিয়ার খালেদকে উদ্দেশ্য করে বললাম, স্যার, why is the MiGs are up? For heaven's sake, stop these provocative acts. Otherwise, it would be simply impossible to hold back. Colonel Farooq, he will roll his tanks towards the cantonment. ব্রিগেডিয়ার খালেদ টেলিফোনে রিসিভার উঠিয়ে এয়ারফোর্স কন্ট্রোলের সাথে যোগাযোগ করে জানতে পারলেন স্কোয়াড্রন লিডার লিয়াকত নিজ উদ্যোগেই মিগ নিয়ে আকাশে উড়েছে। খবরটা জেনে তখনই এয়ার ট্রাফিক কন্ট্রোলের মাধ্যমে লিয়াকতকে অবিলম্বে নেমে আসার নির্দেশ দিয়ে তাকে চতুর্থ বেঙ্গল হেডকোয়ার্টার্সে আসার জন্য বললেন। রিসিভার নামিয়ে রাখার পরপরই মেস ওয়েটার এসে জানালো প্রাতরাশের বন্দোবস্ত করা হয়েছে। গরম গরম আলু ভাজি, ডালপুরি এবং চায়ের বন্দোবস্ত করা হয়েছে রেজিমেন্টের ফিল্ড মেসে। ব্রিগেডিয়ার খালেদ আমন্ত্রণ জানালেন নাস্তার জন্য। নাস্তা শেষ করে বেরিয়ে আসছে এমন সময় নজর পড়ল কর্নেল মান্নাফ ইউনিফর্ম পরে দাঁড়িয়ে আছেন। ব্রিগেডিয়ার বেরিয়ে আসা মাত্র তিনি তার দিকে ত্রস্ত পায়ে এগিয়ে এসে স্যালুট করে বললেন, খালেদ, ইউ আর দ্য বস। আই স্যালুট ইউ অ্যাজ এ ডিসিপ্লিনড সোলজার অ্যান্ড আই এম উইথ ইউ। তার ব্যবহার দেখে ভাবলাম কি বিচিত্র চরিত্রের মানুষ এই কর্নেল মান্নাফ। 15ই আগস্ট সকালে ঠিক একই কায়দায় তিনি আমাকে এই কথাগুলো বলেছিলেন। সেদিন একজন সিনিয়র অফিসার হিসেবে তার ওই ধরনের ব্যবহারে আমি বেশ বিব্রত বোধ করেছিলাম। সামান্য একটা চাকরির জন্য আত্মসম্মান যারা বিকিয়ে দিয়ে গিরগিটির মতো রূপ পাল্টাতে পারেন, সেই সমস্ত দুর্বল চরিত্রের অফিসারদের পক্ষে কখনোই তাদের অধীনস্থ সহকর্মীদের কাছ থেকে শ্রদ্ধা এবং আনুগত্য লাভ করা সম্ভব নয়। তার ওই ধরনের গায়ে পড়া মোসাহেবিপনা সবার কাছেই হাস্যকর মনে হয়েছিল। ব্রিগেডিয়ার খালেদ তার কথার কোনো জবাব দেওয়ার প্রয়োজনও বোধ করলেন না। মুচকি হেসে আমাদের লক্ষ্য করে বললেন, লেটস গো ডাউন টু বিজনেস, উই হ্যাভ টু ডিসকাস আ লট। আমরা আবার সবাই গিয়ে বসলাম আলোচনায়। আলোচনা পুনরায় শুরু হওয়ার পর কর্নেল সাব্বিউদ্দিন এসে আলোচনায় শরিক হলেন। তুমি অযৌক্তিকভাবেই সব ঘটনার জন্য আমাকেই দোষারোপ করছো। যা ঘটেছে তার জন্য শুধুমাত্র একা আমি দায়ী নই। জিয়ার বিরুদ্ধে তরুণ অফিসাররা অসন্তুষ্ট। তারা বুঝতে পেরেছে কোনো বিপ্লবের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা তার নেই। মোশতাক এবং জিয়ার উপরে বীতশ্রদ্ধ, তাই তারা এই পদক্ষেপ নিয়েছে তাদের বিপক্ষে। বলেই ব্রিগেডিয়ার খালেদ, কর্নেল সাফায়েত, মেজর হাফিজ, ক্যাপ্টেন ইকবাল, ক্যাপ্টেন নাসের, ক্যাপ্টেন কবির প্রমুখদের দিকে হাত দিয়ে ইশারা করলেন। এদের অনুরোধেই আমাকে এখানে আসতে হয়েছে। বুঝলাম তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী চতুর ব্রিগেডিয়ার খালেদ অতি কৌশলে গা বাঁচিয়ে অন্যদের কাঁধে বন্দুক রেখে নিজের উচ্চাভিলাষ চরিতার্থ করার উদ্যোগ নিয়েছেন। জেনারেল জিয়াকে সরিয়ে তার স্থলাভিষিক্ত হয়ে যোগ্য নেতৃত্ব দেওয়ার দায়িত্বটা কি আপনি নেবেন স্যার? আমার প্রশ্নের জবাবে নিজের সাফাই দেওয়ার জন্য পাল্টা প্রশ্ন করলেন, তুমি কি মনে করো চিফ হওয়ার জন্যই আমি এখানে এসেছি? আমি কিছুই মনে করছি না, শুধু জানতে চাইছি আপনার আসল উদ্দেশ্যটা কি। কি আপনাদের দাবি দেওয়া? আপনাদের দাবি দেওয়া পরিষ্কারভাবে জানার পরেই তো সমস্যার সমাধানের পথ খুঁজে বের করা সম্ভব, তাই নয় কি স্যার? ক্ষমতার লড়াই এবং রক্তপাত বন্ধ করার উদ্দেশ্যেই তো ছুটে এসেছি আমি ও নূর। ইনশাল্লাহ দেশ ও জাতিকে ধ্বংসের হাত থেকে বাঁচাবই যে কোনো ত্যাগের বিনিময়ে।
আমার বক্তব্য শেষ হতেই ল্যান্সার্সের ক্যাপ্টেন নাসের বলে উঠল, ইয়েস, উই ওয়ান্ট ব্রিগেডিয়ার খালেদ টু বি আওয়ার চিফ, ইয়েস ইয়েস। উৎসাহী সমর্থন শোনা গেল কিছু তরুণ অফিসারদের গলায়। ঠিক সেই সময় ডিউটি অফিসার খবর নিয়ে এলো স্কোয়াড্রন লিডার লিয়াকত এসেছে। ব্রিগেডিয়ার খালেদ ডিউটি অফিসারকে বলল লিয়াকতকে ভিতরে পাঠিয়ে দিতে। লিয়াকত ঘরে ঢুকে স্যালুট করতেই ব্রিগেডিয়ার খালেদ জিজ্ঞেস করলো, হোয়াটসঅ্যাপ ম্যান, ওয়াই ডিড ইউ টুক অফ? স্যার, আই গট ইনফরমেশন দ্যাট কর্নেল ফারুক হ্যাজ স্টার্টেড আপ হিজ ট্যাঙ্কস at the race courses and was moving towards the cantonment. That's why I went up. ডালিম, তুমি বলছো রক্তক্ষরণ বন্ধ করার জন্যই তোমরা এখানে এসেছো, অথচ তোমাদেরই একজন ক্যান্টনমেন্ট আক্রমণের পায়তারা করছে। Isn't it a contradiction? How can you justify this? Sir, please have trust on me. Let me check what is happening. I assure sir, nothing of that kind would ever happen. বলেই পাশের ঘরে গিয়ে টেলিফোন তুলে নিলাম কর্নেল রশিদের সাথে যোগাযোগ করার জন্য। ঘরে ঢুকেই দেখি এয়ার ভাইস মার্শাল তোয়াবকে ইতিমধ্যেই ধরে আনা হয়েছে। বিমর্ষ চিত্তে নির্বাক হয়ে বসেছিলেন তিনি। পাশেই নেভাল চিফ রিয়াল অ্যাডমিরাল MH খানও বসে আছেন দেখলাম, তারও একই অবস্থা। শঙ্কা উদ্বেগে দুইজনেই ফ্যাকাশে হয়ে গেছেন। আমাকে দেখে তারা দুইজনেই যেন ধরে প্রাণ ফিরে পেলেন। এয়ার চিফ ত্রস্তভাবে উঠে এসে কাপা গলায় জিজ্ঞেস করলেন, ডালিম, তুমি এখানে কি হচ্ছে বলো তো? তার প্রশ্নের জবাবে শুধু বললাম, স্যার ঘাবড়াবেন না, টেক ইট ইজি, চুপচাপ বসে দেখেন কি হচ্ছে। টেলিফোন তুলে নিয়ে বঙ্গভবনে কর্নেল রশিদের সাথে যোগাযোগ করতে বললাম। রশিদ, ডালিম বলছি, ৪র্থ বেঙ্গল হেডকোয়ার্টার্স থেকে। এখানে ব্রিগেডিয়ার খালেদ, কর্নেল সাফায়েত, মেজর হাফিজ, ক্যাপ্টেন ইকবাল এবং অন্যান্য অনেকেই উপস্থিত হয়েছেন। এয়ার ভাইস মার্শাল তোয়াব এবং রিয়ার অ্যাডমিরাল MH খানও এখানে আছেন। জেনারেল জিয়াকে তার বাসাতেই রাখা হয়েছে। আমার সাথে নূরও আছে। আলোচনা চলছে। ব্রিগেডিয়ার খালেদের নির্দেশে লিয়াকত মিগ উড়ানো বন্ধ করে এখানে ফিরে এসেছে। তারা অভিযোগ করছে কর্নেল ফারুক নাকি তার ট্যাঙ্ক বহর নিয়ে ক্যান্টনমেন্ট আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে। খবর যদি সত্যি হয়ে থাকে তবে তাকে এই ধরনের উদ্যোগ নিতে নিষেধ করো। নো ট্যাঙ্কস শুড রোল ডাউন দ্য স্ট্রিট হোয়াটসোএভার। ওদের দাবি দাওয়া জেনে নিয়ে আমি আসছি বঙ্গভবনে অ্যাজ সুন অ্যাজ পসিবল। ব্রিগেডিয়ার খালেদকে বলেছি, রক্তক্ষয়ী সংঘাতের হাত থেকে দেশ ও জাতিকে বাঁচাবার শান্তিপূর্ণ উপায় খুঁজে বের করার উদ্দেশ্যে আলোচনার জন্যই আমি ও নূর এসেছি। তারা আলোচনায় যখন রাজি হয়েছেন এবং আলোচনা যেহেতু চলছে, সেই ক্ষেত্রে ইউ হ্যাভ টু এনশিওর দ্যাট নো প্রভোকেটিভ অ্যাকশন ইজ ইনিশিয়েটেড ফ্রম আওয়ার সাইড। প্লিজ টক টু ফারুক অ্যান্ড টেল হিম টু রিস্ট্রেইন হিমসেলফ। আমি এক্ষুনি কর্নেল ফারুকের সাথে যোগাযোগ করে তাকে বলছি এই ধরনের কোনো উদ্যোগ না নিতে, জবাব দিল কর্নেল রশিদ। কনফারেন্স রুমে ফিরে এসে ব্রিগেডিয়ার খালেদকে উদ্দেশ্য করে বললাম, ডোন্ট ওয়ারি স্যার, কর্নেল ফারুক উইল নট মুভ হিজ ট্যাঙ্কস। আমার কথা শোনার পর ব্রিগেডিয়ার খালেদ তাদেরই একজনকে জিজ্ঞেস করলেন, ওয়ার ইজ এয়ার ভাইস মার্শাল তোয়াব? হি ইজ হিয়ার স্যার, জবাব দিল অফিসার। ব্রিং হিম ইন, নির্দেশ দিলেন ব্রিগেডিয়ার খালেদ। AVM তোয়াবকে নিয়ে আসা হলো কনফারেন্স রুমে। ভিতরে ঢুকে সবাইকে দেখে তিনি কিছুটা ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন। ব্রিগেডিয়ার খালেদকে উদ্দেশ্য করে বললেন, ওয়েল খালেদ, উড ইউ প্লিজ টেল মি ওয়াই দ্য এয়ার চিফ হ্যাজ বিন brought here in such a disgraceful way? What's happening? Where do I stand? Am I still the chief? তার কথা শেষ না হতেই ক্রোধে চেয়ার ছেড়ে উঠে গর্জে দাঁড়ালেন স্কোয়াড্রন লিডার লিয়াকত। শাট আপ ইউ, ইউ আর নো মোর দ্য চিফ, আই হ্যাভ টেকেন ওভার দ্য কমান্ড অফ দ্য এয়ারফোর্স। লিয়াকতের কথার ধরনে স্লিপিং স্যুট পরিহিত AVM তোয়াব কুকড়ে গিয়ে বসে পড়লেন খালি একটা চেয়ারে। মেক হিম সিট ইন সাম আদার প্লেস, বললেন ব্রিগেডিয়ার খালেদ। তার আদেশ জনাব তোয়াবকে আবার পাশের ঘরে নিয়ে যাওয়া হলো। এই ড্রামার পর আমাদের আবার আলোচনা শুরু হলো। ব্রিগেডিয়ার খালেদ বললেন, ডালিম, আমাদের দাবি 4টি। 1, খন্দকার মোশতাকি প্রেসিডেন্ট থাকবেন। 2, বর্তমানের 3 চিফ অফ স্টাফকে অব্যাহতি দিয়ে তাদের জায়গায় গ্রহণযোগ্য নতুন চিফ অফ স্টাফকে নিয়োগ দিতে হবে আর্মি, এয়ারফোর্স এবং নেভিতে। 3, আর্মিতে চেইন অফ কমান্ড রিএস্টাবলিশ করতে হবে। বঙ্গভবন এবং শহরে ডেপ্লয়েড সমস্ত ট্রুপস এবং ট্যাঙ্কস ক্যান্টনমেন্টে ফিরিয়ে নিয়ে আসতে হবে। 4, বাকশালী শাসনতন্ত্র বাতিল ঘোষণা করে বর্তমানের সংসদ ভেঙে দিতে হবে। বহুদলীয় নির্বাচনের পর নির্বাচিত জনপ্রতিনিধিরা নতুন শাসনতন্ত্র প্রণয়ন করবেন। নির্বাচন হওয়ার আগ পর্যন্ত দেশ পরিচালিত হবে সামরিক শাসনের মাধ্যমে। বুঝতে পারলাম বর্তমানে জনগণের মানসিকতা এবং গ্রহণযোগ্যতার কথা চিন্তা করেই দাবিগুলো নির্ধারণ করা হয়েছে। অত্যন্ত চতুরতার সাথে সময়ের চাহিদার সাথে পরিপ্রেক্ষিতে ক্রমান্বয়ে বর্তমান রাজনৈতিক ধারাকে উল্টে দিয়ে ক্ষমতা কুক্ষিগত করার পরিকল্পনাটা হয়েছে। এই ধরনের সূক্ষ্ম পরিকল্পনা শুধুমাত্র ব্রিগেডিয়ার খালেদ এবং তার দোসরদের কাজ নয়, এর পেছনে যে অজানা চাণক্যরা রয়েছেন সেটা বুঝতে মোটেই কষ্ট হলো না আমার। যাই হোক,
সব শুনে আমি বললাম, ঠিক আছে খালেদ ভাই, প্রেসিডেন্টের সাথে আপনার দাবিগুলো নিয়ে আলোচনা করার জন্য চলুন তবে বঙ্গভবনে যাওয়া যাক। আমার প্রস্তাবে ব্রিগেডিয়ার খালেদ এবং অন্যরা কেন জানি দ্বিধাগ্রস্ত হয়ে পড়লেন। নিজেদের মুখ চাওয়াচাই করে কর্নেল সাফায়েত ব্রিগেডিয়ার খালেদের হয়ে জবাব দিলেন, ব্রিগেডিয়ার খালেদ বঙ্গভবনে যাবেন না, তার প্রতিনিধি পাঠানো হবে। জবাব শুনে রসিকতার ছলে ব্রিগেডিয়ার খালেদকে উদ্দেশ্য করে বললাম, আমরা তো নিজেরাই ছুটে এসেছি, আপনারা আমাদের সাথে কোনো আলোচনা করতে আদৌ রাজি হবেন কিনা সেই বিষয়ে আমরা নিশ্চিত ছিলাম না, তবু এসেছি। আপনাদের সাথে বসে আলোচনা করতে আমাদের তো কোনো ভয় হচ্ছে না, সেই ক্ষেত্রে আপনি প্রতিনিধি পাঠাতে যাচ্ছেন কেন? নিজে চলুন না আমাদের সাথে। ভয় পাচ্ছেন নাকি স্যার? ফর হ্যাভেন সেক, হ্যাভ আ হার্ট। We must have mutual trust and confidence and that is the only basis of which we shall succeed to find out a way to salvage the nation from this uncalled for crisis. Don't you agree with me, sir? আমার রসিকতার কোনো জবাব দিলেন না খালেদ ভাই। ঠিক হলো, তাদের তরফের প্রতিনিধি হয়ে কর্নেল মান্নাফ এবং মেজর মালেক আমাদের সাথে যাবেন বঙ্গভবনে। তাদের এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তাদের দুইজনকে সাথে নিয়ে আমরা ফিরে এলাম বঙ্গভবনে। আসার পথে দেখলাম রাস্তাঘাটে মানুষজন নির্লিপ্তভাবে চলাফেরা করছে। স্বাভাবিক অবস্থায় ঢাকা শহর কর্মচঞ্চল হয়ে উঠছে। স্বাভাবিক অবস্থার আড়ালে কি ভীষণ বিস্ফোরণোন্মুখ পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেই বিষয়ে জনগণ এখন পর্যন্ত বেখবর। অন্যান্য দিনের মতোই আজও তারা বেরিয়ে পড়েছে জীবিকার তাড়নায়। বঙ্গভবনের গেটেই নজরে পড়ল বিডিআরের সশস্ত্র সৈনিকেরা পজিশন নিয়ে আছে। মিলিটারি সেক্রেটারির কামরায় কর্নেল মান্নাফ এবং মেজর মালেককে বসিয়ে আমি ও নূর গিয়ে ঢুকলাম প্রেসিডেন্টের কামরায়। সেখানে প্রেসিডেন্টের সাথে জেনারেল ওসমানী ও কর্নেল রশিদকে আলাপরত অবস্থায় দেখলাম। হুদা ব্যস্ত ছিল নোট নেয়ায়। আমরা ঢুকতেই তারা জানতে চাইল ক্যান্টনমেন্টের অবস্থা কী। আমি বিস্তারিত সব কিছু খুলে বলে জানালাম ব্রিগেডিয়ার খালেদের নেতৃত্বেই ঘটেছে সব কিছু। তাদের সবার তরফ থেকে 4টি দাবি নিয়ে এসেছেন কর্নেল মান্নাফ এবং মেজর মালেক। এরা দুইজনেই জেনারেল ওসমানীর কাছে বিশেষভাবে পরিচিত, তাই নাম শুনতেই ক্রোধে ফেটে পড়লেন। হাউ কুড দে গিভ দেয়ার অ্যালিজেন্স টু খালেদ? জবে আমি বললাম, স্যার, মানুষের চরিত্র বেশিরভাগ ক্ষেত্রেই পরিবর্তনশীল, এই নিয়ে ভাববার অবকাশ নেই এখন। বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে মূল সমস্যা নিয়েই ভাবতে হবে। সবাই আমাদের অভিমত কি সেটা জানতে চাওয়ায় নূর ও আমার পক্ষ থেকে আমি তাদেরকে আমার অভিমত জানালাম। প্রথমত, আমি মনে করি ব্রিগেডিয়ার খালেদ এবং তাদের দোসরদের এই কখনোই দীর্ঘস্থায়ী হতে পারে না। সামরিক শক্তির দিক থেকে আমরাই বেশি শক্তিশালী। জনগণ এবং সৈনিকেরা যখন তাদের আসল উদ্দেশ্য সম্পর্কে জানতে পারবে তখন এই কুদাতা তাদের কাছে গ্রহণযোগ্যতা হারাবে। শুধু তাই নয়, তখন তারা এর বিরোধিতা করার জন্য মানসিকভাবে প্রস্তুত হবে। কিন্তু ঠিক এই মুহূর্তে আমাদের তরফ থেকে কোনো প্রকার সামরিক অভিযানের তৎপরতা হবে আত্মঘাতী। তাদের আসল চেহারা উন্মোচিত হওয়ার আগে কোনো প্রকার সামরিক সংঘর্ষে জড়িয়ে পড়লে দেশের জনগণ এবং বিভিন্ন সেনানিবাসের সৈনিকেরা দ্বিধাবিভক্ত হয়ে পড়বে। ফলে দেশে এক ভয়াবহ রক্তক্ষয়ী গৃহযুদ্ধের সূচনা ঘটবে। জনগণ এটাতে শুধুমাত্র সামরিক বাহিনীর আভ্যন্তরীণ ক্ষমতার লড়াই হিসেবে বিবেচনা করে দ্বিধাগ্রস্ত হয়ে পরে সব কিছু থেকে নিজেদেরকে দূরেও সরিয়ে রাখতে পারে। এই দুই ধরনের অবস্থারই পূর্ণ সুযোগ নেবে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত। শান্তি প্রতিষ্ঠাকারী ত্রাণদাতা হিসেবে প্রত্যক্ষ হস্তক্ষেপের মাধ্যমে পরাজিত শক্তিকে আবার ক্ষমতায় অধিষ্ঠিত করে দেশকে আবার নিয়ে যাবে আগস্ট বিপ্লবের পূর্বাবস্থায়। জনগণের কিছু বোঝার আগেই এই ধরনের সুযোগ সৃষ্টি করে দেয়া কিছুতেই যুক্তিসঙ্গত হবে না। পক্ষান্তরে আমরা যদি এই সময় কোনো প্রকার দ্বন্দ্বে না গিয়ে বোঝাপড়ার মাধ্যমে সরে দাঁড়াই, তবে আমাদের বিশ্বাস অতি অল্প সময়ের মধ্যেই খালেদ চক্রের নিজস্ব কীর্তিকলাপের মাধ্যমেই ধসে পড়বে তাদের মুখোশ। ফলে দেশবাসী এবং সেনাবাহিনীর সদস্যরা জানতে পারবে তাদের আসল পরিচয়। সবাই তখন পরিষ্কারভাবে বুঝতে পারবে যে পরাজিত আওয়ামী বাকশালী স্বৈরশাসন এবং ভারতীয় নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করার বিনিময়ে ব্রিগেডিয়ার খালেদ তার উচ্চাভিলাষ চরিতার্থ করার জন্য তাদের উস্কানি ও মদদ নিয়েই পাল্টা অভ্যুত্থান ঘটিয়েছেন। তখন যদি কোনো বৈপ্লবিক পদক্ষেপ গ্রহণ করা হয় খালেদ চক্রের বিরুদ্ধে, তবে সেই উদ্যোগকে স্বতঃস্ফূর্ত অভিনন্দন ও সমর্থন জানাবে দেশবাসী। ঠিক একইভাবে যেমনটি তারা জানিয়েছিল 15ই আগস্টের বিপ্লবকে। সেই ক্ষেত্রে জাতীয় বেঈমান ও তাদের বিদেশি প্রভুদের যে কোনো হুমকির মোকাবেলায় জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে সেনাবাহিনী দেশপ্রেমিক অংশের সাথে একাত্মতা প্রকাশ করবে জাগ্রত জনতা। সিপাহী জনতার ঐক্যের পরিপ্রেক্ষিতে কোনো ষড়যন্ত্রই কার্যকরী করা সম্ভব হবে না কারো পক্ষে, যেমনটি হয়নি অগাস্ট বিপ্লবের পর। দ্বিতীয়ত, আমি মনে করি জাতিকে ধোঁকা দেওয়ার জন্য কৌশল হিসেবে ব্রিগেডিয়ার খালেদ এবং তার সহযোগীরা প্রেসিডেন্ট মোশতাককে সামনে রেখে আমাদের নিয়োজিত চিফ অফ স্টাফদের
অপসারণ করে সমস্ত সামরিক বাহিনীর উপর তাদের নিয়ন্ত্রণ কায়েম করার একটা হীন প্রচেষ্টা করছে। প্রেসিডেন্টকে দিয়ে এই কাজটি হাসিল করার পর অতি সহজেই তাকে সরিয়ে তাদের রাজনৈতিক দোসরদের ক্ষমতায় পুনর্বহাল করবে তারা। তাই আমি মনে করি জাতীয় বেঈমানদের নীল নকশা বাস্তবায়নে প্রেসিডেন্ট মোশতাকের কোনোরূপ ভূমিকা রাখা যুক্তিসঙ্গত হবে না। যদি রাষ্ট্রপতি হিসেবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তাকে পালন করতেই হয়, তবে সেটা তাকে করতে হবে অগাস্ট বিপ্লবের চেতনার আলোকেই, তার নিজস্ব স্বকীয়তা বজায় রেখেই। ব্রিগেডিয়ার খালেদ চক্রের হাতে ক্রীড়নক হয়ে নয়। আমার মনে হয় এই বিষয়ে ব্রিগেডিয়ার খালেদ চক্রকে পরিষ্কার করে বলে দেওয়া উচিত, তারা যদি প্রেসিডেন্টের শর্ত মেনে রাজি না হয়, সেই ক্ষেত্রে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব প্রেসিডেন্টের হাতে ছেড়ে দেওয়াই উচিত হবে বলে মনে করি আমি। আমার বক্তব্যের আলোকে রুদ্ধতার অবস্থায় আমাদের মধ্যে কিছুক্ষণ আলোচনা হলো। আমার যুক্তি মেনে নিয়ে সবাই একমত হলেন এই মুহূর্তে কোনোরূপ সামরিক সংঘর্ষে যাওয়া ঠিক হবে না। ব্রিগেডিয়ার খালেদ চক্রের প্রতিনিধিদের কি বলা হবে সেটাও ঠিক করে নেওয়া হলো। এরপর কর্নেল মান্নাফ এবং মেজর মালিককে ডেকে পাঠানো হলো প্রেসিডেন্টের অফিস কক্ষে। তারা দুজনেই কামরায় ঢুকে প্রেসিডেন্টকে স্যালুট করে দাঁড়ালো। ভাব গম্ভীর পরিবেশ, আমরাও রয়েছি একপাশে। প্রেসিডেন্ট মোশতাক জানতে চাইলেন, বলো তোমাদের কি বলার আছে। কর্নেল মান্নাফ ব্রিগেডিয়ার খালেদের তরফের দাবিগুলো একটা একটা করে ব্যক্ত করে প্রেসিডেন্টের জবাব জানতে চাইলেন। সব কিছু শুনে খন্দকার মোশতাক ধীর স্থিরভাবে তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে দৃঢ়তার সাথে বললেন, ওয়েল, আই হ্যাভ হার্ড ইউ পেশেন্টলি। গো ব্যাক অ্যান্ড টেল দ্য পিপল at the cantonment, if they want me to continue as the president, then I shall execute my responsibilities at my own terms for the best interest of the nation and the country. I am not at all prepared to remain as the head of the state and government to be dictated by some brigadier. Before anything, I want the chain of command to be restored immediately, and Khaled should allow my 3 chief of staff to come over to Bongo Bhavan without any further delay. Khaled should also withdraw the troops from the relay station so that the national radio and TV can resume normal broadcasting at the soonest possible time. My priority at this time is to bring back normality in the country. আমার নির্দেশ যদি খালেদ মানতে রাজি না হয়, তবে তাকে বলবে he should come over to Bongo Bhavan and take over the country and do whatever he feels like. আমি একটা রিক্সা ডাইকা আগামসি লেনে জামুগা। প্রেসিডেন্টের জবাব শোনার পর কর্নেল মান্নাফ এবং মেজর মালিককে সঙ্গে নিয়ে ফিরে এলাম চতুর্থ বেঙ্গল হেডকোয়ার্টার্সে। ব্রিগেডিয়ার খালেদ এবং অন্যান্য সবাইরা আমাদের ফিরে আসার অপেক্ষায় উদ্গ্রীব হয়েছিলেন। কর্নেল মান্নাফ সবার উপস্থিতিতে প্রেসিডেন্টের বক্তব্য হুবহু তুলে ধরলেন। প্রেসিডেন্টের বক্তব্য শুনে ব্রিগেডিয়ার খালেদ বিমর্ষ হয়ে পড়লেন। তিনি বুঝতে পারলেন খন্দকার মোশতাকের কাঁধে বন্দুক রেখে তার অভিসন্ধি হাসিল করা সম্ভব হবে না। ব্রিগেডিয়ার খালেদের চাল যে করেই হোক না কেন তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী জনাব মোশতাক ধরে ফেলেছেন এবং তাই তিনি তার ফাঁদে পা দিতে অস্বীকার করেছেন। মুহূর্তেই চাপা আক্রোশে ফেটে পড়ল সবাই। কর্নেল সাফায়েত ক্ষোভে বলে উঠলেন, হাউ ডেয়ার হি স্পিক্স লাইক দ্যাট। তাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ব্রিগেডিয়ার খালেদ বলে উঠলেন, অল রাইট, উই শ্যাল সি। বলেই কর্নেল সাফায়েত, ব্রিগেডিয়ার নুরুজ্জামান, ব্রিগেডিয়ার মঈন, মেজর হাফিজ, ক্যাপ্টেন ইকবাল, স্কোয়াড্রন লিডার লিয়াকত, কর্নেল রৌফ, মেজর মালেক প্রমুখের সঙ্গে নিয়ে বেরিয়ে গিয়ে পাশের রুমে রুদ্ধধার আলোচনায় বসলেন। খালেদ চক্রের মূল সমস্যা ছিল সেনা পরিষদের সাংগঠনিক শক্তি, সাধারণ সৈনিকদের মধ্যে জেনারেল জিয়ার এবং জাতীয় পরিসরে মোশতাক সরকারের জনপ্রিয়তা। আমাদের সমস্যা ছিল খালেদ চক্রের বাকশালীপন্থী চেহারা উন্মোচিত না হওয়া পর্যন্ত বৃহত্তর জাতীয় স্বার্থে 25 বছর মেয়াদী চুক্তির আওতা ভারতীয় প্রত্যক্ষ হস্তক্ষেপের সুযোগ না করে দেয়া। মিনিট 20 পর তারা ফিরে এলেন নিজেদের মধ্যে আলাপ আলোচনা শেষ করে। ডালিম, খন্দকার মোশতাক যখন আমাদের দাবিগুলো মেনে নিয়ে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে রাজি হচ্ছেন না, সেক্ষেত্রে তাকে প্রধান বিচারপতি জাস্টিস সায়েমের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে, বললেন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ। জাস্টিস সায়েমের কাছে ক্ষমতা হস্তান্তর করাটা তো হবে সংবিধান বিরোধী। তাছাড়া আইনের মানুষ হয়ে জাস্টিস সায়েমকে অসাংবিধানিকভাবে এভাবে রাষ্ট্রপতি হতে সম্মত হবেন? জবাবে প্রশ্ন করলাম আমি। ওয়েল, যেভাবেই হোক না কেন এই হস্তান্তরকে আইনসম্মত করে নিতেই হবে। জাস্টিস সায়েমকে রাজি করাবার দায়িত্ব আমার। ব্রিগেডিয়ার খালেদের কথা থেকে আঁচ করতে অসুবিধা হলো না। কোনো অদৃশ্য সুতার টানে তিনি এই ধরনের সংবিধান বহির্ভূত একটি সমীকরণের প্রচেষ্টা চালাচ্ছেন কোনো একটা বিশেষ মহলের উদ্দেশ্য হাসিল করার জন্য। এই ব্যাপারে রাষ্ট্রপতির সাথে আলাপ না করে আমরা কিছুই বলতে পারবো না স্যার। আপনি আপনার প্রতিনিধিদের আমাদের সাথে দিয়ে দেন। বঙ্গভবনে ফিরে রাষ্ট্রপতির সাথে আলাপের পর জবাব তারা আপনার কাছে নিয়ে আসবে। বেশ, তাই হবে, সম্মত হলেন ব্রিগেডিয়ার খালেদ। ওয়েল স্যার, ইফ দেয়ার ইজ
নাথিং এলস ফ্রম ইয়োর সাইড, দেন আই থিঙ্ক উই শুড লিভ নাও বলে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম। সেইখানে অপ্রত্যাশিতভাবে খালেদ ভাই বললেন, ডালিম একটা কথা, আমি জানি তুমি, নূর, পাশা, শারিয়ার, হুদা, রাশেদ, মহিউদ্দিন ও অন্যান্যরা সবাই নিঃস্বার্থ দেশপ্রেমিক। স্বাধীনতা যুদ্ধকাল থেকেই দেশ ও জাতি সম্পর্কে আমাদের ধ্যান ধারণাও প্রায় এক। আমাদের তরফ থেকে আমি পরিষ্কারভাবে বলছি, কর্নেল রশিদ এবং কর্নেল ফারুক ছাড়া কারোর বিরুদ্ধে আমাদের তেমন কোনো অভিযোগ নেই। রাদার উই এক্সপেক্ট ইয়োর কোঅপারেশন টু ফুলফিল আওয়ার ড্রিমস। আই রিকোয়েস্ট আর্নেস্টলি, প্লিজ জয়েন আস অ্যান্ড স্ট্রেংথেন আওয়ার হ্যান্ডস ফর দ্য কজ। ব্রিগেডিয়ার খালেদের কথা শুনে আমি কিছুটা স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। অভাবনীয় প্রত্যাশা। বুঝতে পারছিলাম না তার এই প্রস্তাবে কতটুকু আন্তরিকতা রয়েছে। পাল্টা কুদাতাদের তাৎপর্য কি ব্রিগেডিয়ার খালেদ এবং তার দোসররা বুঝতে পারছেন না? এটা অসম্ভব। প্রেসিডেন্ট আর সব শুনে এই ধরনের প্রস্তাব রাখার মানে হলো এটাও অতি সূক্ষ্ম একটি চাল। প্রেসিডেন্টের মতো আমাদেরকেও এই রাষ্ট্রবিরোধী চক্রান্তে জড়িয়ে ফেলতে চাইছেন চক্রান্তকারীরা। একটু ভেবে নিয়ে আমি জবাব দিলাম, স্যার, এখন পর্যন্ত নিজেদের সম্পর্কে ভাবার কোনো সময় তো পেলাম না। তাছাড়া ভবিষ্যৎ করণীয় সম্পর্কে সবার সাথে আলাপ আলোচনা ছাড়া আমাদের পক্ষে কিছুই বলা সম্ভব নয়। আলোচনার মাধ্যমেই ঠিক করা হবে আমাদের কি করা উচিত এবং আমরা কি করব। স্যার, আপনার সপক্ষে যারা রয়েছেন তাদের অনেকেই 15ই আগস্টের বৈপ্লবিক অভ্যুত্থানের সময় আমাদের সপক্ষেই ছিল। এই সম্পর্কে আপনিও অবগত রয়েছেন। আমি সবাইকেই উদ্দেশ্য করে বলছি, জেনারেল জিয়া আমাদের কিংবা অগাস্ট বিপ্লবের তথা মুক্তিযুদ্ধের চেতনার সাথে বিশ্বাসঘাতকতা করেছেন অথবা সেনাবাহিনীর স্বার্থ রক্ষা করে যোগ্য নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছেন, এর কোনোটাই আমরা যুক্তিসঙ্গত মনে করি না। এই ধরনের অভিযোগ এবং প্রচারণা উদ্দেশ্যপ্রণোদিত বলেই মনে করি আমরা। বিনা কারণে তার প্রতি দৃষ্টিভঙ্গি বদলিয়ে তার উপরে অনাস্থা আনার অজুহাতে এই ধরনের একটা জাতীয় সংকট সৃষ্টি করার উদ্যোগ কখনোই গ্রহণযোগ্য বলে বিবেচিত হতে পারে না। আপনাদের শক্তি বৃদ্ধি করার প্রস্তাবের পরিপ্রেক্ষিতে শুধু এইটুকুই বলবো, 15ই আগস্টের চেতনা ও 3রা নভেম্বরের উদ্দেশ্য এক নয়। 15ই আগস্ট এবং 3রা নভেম্বরের ঘটনা কোনো দিনই বাংলাদেশের ইতিহাসে একইভাবে লেখা হবে না। স্বৈরশাসন ও একনায়কত্বের নাগপাশ এবং বিদেশি প্রভুদের জাতাকল থেকে দেশ ও জাতিকে মুক্ত করে স্বাধীনতার চেতনা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাস্তবায়নের পথ খুলে দেওয়ার জন্যই সংগঠিত হয়েছিল 15ই আগস্টের মহান বিপ্লব। আগস্ট বিপ্লবের সফলতা এবং এর প্রতি জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন এবং এক উজ্জ্বল অবিস্মরণীয় মাইলফলক হয়ে চিহ্নিত হবে বাংলাদেশের ইতিহাসে। আপোষহীন সংগ্রামী বাংলাদেশিদের জন্য জাতীয়তাবাদী এবং গণতান্ত্রিক চেতনার প্রতিভূ হিসেবে চিরভাস্বর হয়ে থাকবে 15ই আগস্টের ঐতিহাসিক পট পরিবর্তন। পক্ষান্তরে 3রা নভেম্বরের ঘটনা প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর জাতীয় স্বার্থবিরোধী চক্রান্তের কালো অধ্যায় হিসেবেই চিহ্নিত হবে ইতিহাসে। জানি আমার এই বক্তব্য ঠিক এই মুহূর্তে আপনাদের কারো কাছেই গ্রহণীয় নয়, কিন্তু অদূর ভবিষ্যতেই আমার কথার সত্য মিথ্যা যাচাই করবে। আমাদের ভবিষ্যৎ সম্পর্কে যেই সিদ্ধান্তই আমরা গ্রহণ করি সেটা যথাসময়ে আপনারা জানতে পারবেন। এভাবেই ব্রিগেডিয়ার খালেদ এবং তার সহযোগীদের সাথে বোঝাপড়া শেষ করে বঙ্গভবনে ফিরে এলাম। সঙ্গে এসেছিলেন তাদের 2 প্রতিনিধি, কর্নেল মান্নাফ এবং মেজর মালিক। পথে নূর আমাকে বলল, স্যার, আপনি যেইভাবে ব্রিগেডিয়ার খালেদকে কথাগুলো বলছিলেন তাতে আমি কিন্তু কিছুটা শঙ্কিতই হয়ে পড়েছিলাম। নূরের কথার কোনো জবাব না দিয়ে গাড়ি চালাচ্ছিলাম আর ভাবছিলাম যুক্তিসঙ্গতই কথা বলেছে নূর। এতটা খোলাখুলিভাবে ওই ধরনের কথা বলাটা নিঃসন্দেহে ছিল একটি বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ কাজ। কোনো চিন্তাভাবনা ছাড়াই কথাগুলো বেফাঁস বেরিয়ে এসেছিল মুখ থেকে অটোমেটিক্যালি। নিঃস্বার্থভাবে কোনো সঠিক এবং মহৎ উদ্দেশ্য নিয়ে এগুলে প্রয়োজনীয় সাহসিকতা হয়তোবা আল্লাহ তাআলাই জুগিয়ে দেন। বঙ্গভবনে ফিরে এসে প্রেসিডেন্টকে জানালাম চক্রান্তকারীরা জাস্টিস সায়েমের মাধ্যমে ক্ষমতা পুনর্দখলের পরিকল্পনা গ্রহণ করেছে। সব শুনে প্রেসিডেন্ট মোস্তাক জাস্টিস সায়েমের কাছে ক্ষমতা হস্তান্তর করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব থেকে অব্যাহতি নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। তার এই সিদ্ধান্ত জেনে নিয়ে কর্নেল মান্নাফ এবং মেজর মালেক বঙ্গভবন থেকে ফিরে যান। প্রেসিডেন্টের সিদ্ধান্তের পর সেনা পরিষদের কার্যনির্বাহী কমিটির উপস্থিত সদস্যদের নিয়ে এক জরুরি বৈঠক হয়। বৈঠকে বাস্তব অবস্থার পর্যালোচনার পর সিদ্ধান্ত গৃহীত হয় যে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের এক্সপোজড নেতারা কৌশলগত কারণে দেশ ত্যাগ করে দেশের কাছাকাছি কোনো রাষ্ট্রে সাময়িকভাবে অবস্থান নেবে। সার্বিক বিবেচনায় ব্যাংকককেই সর্বোত্তম জায়গা হিসেবে বিবেচিত করা হয়। এরপর সিদ্ধান্ত নেওয়া হয় কী করে খালেদ চক্রের পতন ঘটাতে হবে সেই বিষয়ে। জাতীয় বেঈমান পরাজিত আওয়ামী বাকশালী গোষ্ঠী এবং তাদের মুরব্বী ভারতের হাতে ক্রীড়নক খালেদ চক্রকে উৎখাত করার জন্য সেনা পরিষদ কর্নেল তাহেরের নেতৃত্বাধীন গণবাহিনী এবং জাতীয়তাবাদী দেশপ্রেমিক অন্যান্য দল ও গ্রুপ ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে খালেদ চক্রের মুখোশ উন্মোচিত হবার পর উপযুক্ত সময়ে ঐক্যবদ্ধভাবে আরেকটি অভ্যুত্থান ঘটাবে সেই সিদ্ধান্ত নেওয়া হয়।
ওই বৈঠকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল সেটা ছিল প্রেসিডেন্ট মোশতাক এবং জেনারেল জিয়াউর রহমানের সম্পর্কে। সফল বৈপ্লবিক অভ্যুত্থানের মাধ্যমে খালেদ চক্রের পতনের পর সর্বপ্রথম কাজ হবে জেনারেল জিয়াউর রহমানকে গৃহবন্দী অবস্থা থেকে মুক্ত করে তাকে আবার সেনাপ্রধান হিসেবে পুনঃপ্রতিষ্ঠিত করা। নিজ পদে অধিষ্ঠিত হওয়ার পর জেনারেল জিয়াউর রহমান জনাব খন্দকার মোশতাক আহমেদকে পুনরায় রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করার আহ্বান জানাবেন। আরও সিদ্ধান্ত নেওয়া হয় নেতৃবৃন্দের যেই অংশ ব্যাংককে অবস্থান করবে তার সাথে প্রয়োজন মতো যোগাযোগ রক্ষা করে চলবে সেনা পরিষদ। জরুরি বৈঠকের সিদ্ধান্তগুলো বিভিন্ন ক্যান্টনমেন্টের ইউনিটগুলোকে জানিয়ে দেওয়ার বন্দোবস্ত করা হয়। কর্নেল তাহেরও তখন বঙ্গভবনে উপস্থিত ছিলেন। বৈঠক শেষে তিনি বঙ্গভবন ত্যাগ করেন। বৈঠক যখন শেষ হয় তখন প্রায় সন্ধ্যা ঘনিয়ে এসেছে। ইতিমধ্যেই সিদ্ধান্ত অনুযায়ী ব্যাংককে যাওয়ার সব ব্যবস্থা করার জন্য প্রেসিডেন্টের সেক্রেটারিয়েট থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দেশ পাঠিয়ে দেওয়া হয়েছে। ব্রিগেডিয়ার খালেদকে আমাদের দেশ ত্যাগ করার সিদ্ধান্ত জানাবার জন্য ফোন করলাম। বললাম, স্যার, আমাদের ভবিষ্যৎ করণীয় সম্পর্কে আমরা সিদ্ধান্ত নিয়েছি। এই ব্যাপারে আপনি হয়তোবা জেনেও থাকতে পারেন, তবুও কথা দিয়ে এসেছিলাম, তাই কথা রক্ষার্থে জানাচ্ছি। রশিদ, ফারুক, শাহরিয়ার, নূর, পাশা, হুদা, রাশেদ, মহিউদ্দিন, শরীফুল, মাজেদ, কিসমত, নাজমুল, মোসলেম, হাশেম, মারফত এবং আমি সপরিবারে দেশ ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আজ রাতেই চলে যাব আমরা। প্রয়োজনীয় সব ব্যবস্থা করা হচ্ছে প্রেসিডেন্টের সেক্রেটারিয়েটের মাধ্যমে। আপনার সাথে সহযোগিতা করার অনুরোধ রাখা সম্ভব হলো না স্যার। দেশ ও জাতির জন্য ভবিষ্যতে আর কিছু করার তৌফিক আল্লাপাক যদি নাই দেন সেটা মেনে নিতে পারবো, কিন্তু মুক্তিযোদ্ধা হিসেবে ৭১-এর চেতনা এবং নীতির প্রশ্নে আপোষ করে জাতীয় বেইমান হিসেবে পরিচিতির যে গ্লানি, সেটা সহ্য করা আমাদের পক্ষে কিছুতেই সম্ভব নয়, হবেও না কোনো দিন। রশিদ, ফারুক সম্পর্কে আমাদের বিরূপ মনোভাব আছে। তারা দেশ ছেড়ে যেতে চাইতেই পারে, কিন্তু তোমরা দেশ ছেড়ে চলে যেতে চাচ্ছ কেন সেটা এখনও বুঝতে পারছি না। আবার কথাগুলোর পুনরুক্তি করলেন ব্রিগেডিয়ার খালেদ। মুখে আন্তরিকতা ফুটিয়ে তোলার চেষ্টা করলেও বুঝেছিলাম আমাদের এই দেশ ত্যাগের খবরটা পেয়ে যেন হাফ ছেড়েই বেঁচেছিলেন ব্রিগেডিয়ার খালেদ এবং তার সহযোগীরা এটা ভেবে যে তাদের প্রতিপক্ষের একটি শক্তিশালী গোষ্ঠীর থ্রেট থেকে রেহাই পেলেন তারা। এভাবেই দেশ ও জাতিকে একটি সম্ভাব্য আত্মঘাতী রক্তক্ষয়ী গৃহযুদ্ধের হাত থেকে বাঁচিয়ে খালেদ চক্র ও নব্য চাণক্যদের ষড়যন্ত্রকে পরাস্ত করার কৌশলগত কারণেই ৩রা নভেম্বর ১৯৭৫-এর রাতে 10:30টার বিমানের একটি স্পেশাল ফ্লাইটে আমরা দেশ ছেড়ে চলে এসেছিলাম। আমাদের দেশ ত্যাগের মাত্র ৩ দিনের ব্যবধানে মূলত সেনা পরিষদ এবং কর্নেল তাহেরের অধীনস্থ গণবাহিনীর যৌথ নেতৃত্বে সংগঠিত হয় ৭ই নভেম্বরের ঐতিহাসিক সিপাহী জনতার বিপ্লব। ক্ষমতাচ্যুত হয় খালেদ চক্র। জাতীয় বেইমান ও তাদের বিদেশি প্রভুদের সব চক্রান্তের জাল ছিন্নভিন্ন করে দেয় অকুতভয় দেশপ্রেমিক সৈনিকেরা। দেশের আপামর জনসাধারণ ৭ই নভেম্বরের বৈপ্লবিক অভ্যুত্থানকে স্বতঃস্ফূর্ত সমর্থন জানিয়ে সেনাবাহিনীর বীর জওয়ানদের সাথে যোগ দেয়, ঠিক একইভাবে যেভাবে তারা সমর্থন জানিয়েছিল অগাস্টের বিপ্লবকে। এই দুই ঐতিহাসিক দিনে জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশের সর্বত্র সংগ্রামী জনতার ঢল নেমেছিল পথে প্রান্তরে, অলিতে গলিতে, শহরে গ্রামে। নামাজে শুকরানা আদায় করেছিলেন মুসল্লিরা মসজিদে মসজিদে। শহরে বন্দরে খুশিতে আত্মহারা জনগণের মাঝে মিষ্টি বিতরণের ধুম পড়ে গিয়েছিল। সেনাবাহিনীর দেশপ্রেমিক অংশ এবং জনগণের একাত্মতায় সৃষ্টি হয়েছিল এক দুর্ভেদ্য জাতীয় ঐক্য। সেই দুই ক্রান্তিলগ্নে সম্মিলিতভাবে তারা বাংলাদেশকে পরিণত করেছিল এক দুর্জয় ঘাঁটিতে। সমগ্র জাতি প্রস্তুত ছিল জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি যে কোনো আগ্রাসন কিংবা হুমকির বিরোধিতা করার জন্য। সফল বিপ্লবের পর কুচক্রীদের নেতা ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ এবং তার কয়েকজন ঘনিষ্ঠ সহযোগী দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার ব্যর্থ চেষ্টা করে বিপ্লবীদের হাতে নিহত হন। কর্নেল সাফায়েত জামিল ও অন্যান্যদের বন্দী করা হয়। পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী জেনারেল জিয়াকে গৃহবন্দী অবস্থা থেকে মুক্ত করে আবার তাকে আর্মি চিফ অফ স্টাফের পদে অধিষ্ঠিত করা হয়। তিনি জনাব খন্দকার মোশতাক আহমেদকে পুনরায় রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করার আবেদন জানান, কিন্তু জনাব খন্দকার মোশতাক আহমেদ জেনারেল জিয়াউর রহমানের আবেদনে পুনরায় রাষ্ট্রপতি হতে অসম্মতি প্রকাশ করেন। রাষ্ট্রপতির দায়িত্ব পুনরায় গ্রহণ না করার কারণ ব্যাখ্যা করে তিনি ওই দিনই জাতির উদ্দেশ্যে এক ভাষণ দান করেন। ৭ই নভেম্বরের সিপাহী জনতার বৈপ্লবিক অভ্যুত্থানকে পূর্ণ সমর্থন জানান। 15ই আগস্ট এবং 7ই নভেম্বরের ঐতিহাসিক ঘটনা দুটি বিচ্ছিন্ন ঘটনা নয়। ঘটনা দুইটি একই সূত্রে গাঁথা। একই চেতনায় উদ্বুদ্ধ সেনাবাহিনী দেশপ্রেমিক অংশের নেতৃত্বে সংগঠিত হয়েছিল এই দুই বৈপ্লবিক অভ্যুত্থান। 15ই আগস্ট অগ্রণী ভূমিকায় ছিল সেনা পরিষদ, আর 7ই নভেম্বর একই দায়িত্ব যৌথভাবে পালন করেছিল সেনা পরিষদ এবং কর্নেল তাহেরের অধীনস্থ গণবাহিনী।
এই দুই ঐতিহাসিক জনপ্রিয় অভ্যুত্থানের চেতনা ছিল জাতীয় অস্তিত্ব রক্ষার চেতনা, গণতন্ত্র ও মানবিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার চেতনা, ইন্দো সোভিয়েত বলয়ের নাগপাশ ছিন্ন করে জাতীয় স্বাধীনতাকে অর্থবহ করে তোলার চেতনা, স্বৈরশাসন ও একনায়কত্বের অবসান ঘটিয়ে শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে দেশ ও জাতিকে মুক্ত করার চেতনা। এক কথায় বলতে গেলে ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনা। ৩রা নভেম্বর থেকে ৭ই নভেম্বর এই সময়ে আমার এই ঘটনার বিবরণের সপক্ষে প্রমাণ হয়ে আছে ৭ই নভেম্বরের সফল বিপ্লবের পর সৈনিক জনতার মুখে ধ্বনিত স্লোগানগুলি। সেদিন ঢাকার আকাশ বাতাস মুখরিত হয়ে উঠেছিল গগনবিদারী স্লোগানে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, সিপাহী জনতা ভাই ভাই, খালেদ চক্রের রক্ত চাই, খন্দকার মোশতাক জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, মেজর ডালিম জিন্দাবাদ, কর্নেল তাহের জিন্দাবাদ, ডালিম তাহের ভাই ভাই, বাকশালীদের রক্ষা নাই, রশিদ ফারুক জিন্দাবাদ, খালেদ মোশাররফ মুর্দাবাদ, জেনারেল জিয়া যেখানে আমরা আছি সেখানে। ১৯৭৯ সালের ৪ এপ্রিল জাতীয় সংসদে মরহুম শেখ মুজিবের উপর একটি শোক প্রস্তাব উত্থাপন করা হয়। তখন দেশের প্রেসিডেন্ট ছিলেন মরহুম জিয়াউর রহমান এবং স্পিকার ছিলেন মির্জা গোলাম হাফিজ। কোনো মৃত ব্যক্তির উপর রাষ্ট্রীয়ভাবে শোক প্রস্তাব উত্থাপন করতে গেলে প্রথাগতভাবে তার জীবন বৃত্তান্ত পড়ে শোনানো হয় এবং সংসদের কার্যবিবরণীতে তা লিপিবদ্ধ করা হয়। ১৯৭৯ সালের ৪ এপ্রিল শেখ মুজিবের উপর যে শোক প্রস্তাব উত্থাপন করা হয় তা উত্থাপন করেন স্বয়ং মির্জা গোলাম হাফিজ। তার পঠিত শেখ মুজিবের জীবন বৃত্তান্তের শেষ লাইনে বলা হয়, ১৯৭৫ সালের ১৫ই আগস্ট এক রাজনৈতিক পট পরিবর্তনের ফলে তিনি মৃত্যুমুখে পতিত হন। এটাই মূল কথা। শেখ মুজিবের মৃত্যু একটি সাধারণ হত্যাকাণ্ড নয়। শেখ মুজিবুর রহমানের মৃত্যু হয়েছিল রাজনৈতিক পট পরিবর্তনের বৈপ্লবিক অভ্যুত্থানের প্রক্রিয়ায়। একই দিনে শেখ মুজিবের পতনের রাজনৈতিক দিকটি খুব পরিষ্কার ও স্বচ্ছ করে ব্যাখ্যা করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান। সেটা তিনি করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অনুমোদনক্রমে। তিনি বলেছিলেন, ১৯৭৫ সালের ২৫শে জানুয়ারি মাত্র ১৫ মিনিটের মধ্যে যেই কুখ্যাত কালা কানুন পাশ করে বাকশাল নামক একদলীয় স্বৈরাচারী জগদ্দল পাথর দেশের তৎকালীন ৮ কোটি লোকের বুকে চাপিয়ে দেওয়া হয়েছিল, সেটা ছিল একটা সংসদীয় কুদাতা অভ্যুত্থান। ওই একদলীয় স্বৈরাচারী অভ্যুত্থানের বিরুদ্ধে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট সংগঠিত হয় এক বৈপ্লবিক অভ্যুত্থান। একই অধিবেশনে পরে তিনি ইন্ডেমনিটি বিলটি সংসদে উত্থাপন করেন। বিলটি ২৪১ ভোটের বিপুল সংখ্যাগরিষ্ঠতায় পাশ হয়। ফলে ইন্ডেমনিটি অধ্যাদেশের ৫ম সংশোধনী হিসেবে সংবিধানে তা সংযোজিত হয় এবং দেশের শাসনতন্ত্রের অংশে পরিণত হয়। একইভাবে জনগণের ভোটে নির্বাচিত রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমান ও নবনির্বাচিত সাংসদরা ১৫ই আগস্টের বিপ্লবের সপক্ষে চূড়ান্ত ফয়সালা করে বিপ্লব ও বিপ্লব সংগঠনকারীদের সাংবিধানিক বৈধতা দান করেছিলেন। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট এর বিপ্লব দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছিল। সমসাময়িক দেশ বিদেশের প্রতিক্রিয়াতে সেটা লেখা রয়েছে, ইতিহাসেও তা লেখা থাকবে। আজ এই কথা বলার অপেক্ষা রাখে না যে ৩০ বছর আগে স্বাধীনতার যাত্রাকাল থেকে ক্ষমতাসীনরা যদি মুক্তিযোদ্ধার চেতনার সাথে বিশ্বাসঘাতকতা না করত, যদি সুষ্ঠু বিচার ব্যবস্থা থাকত, যদি বেঁচে থাকার মৌলিক অধিকার, বাক স্বাধীনতা, রাজনৈতিক কার্যক্রম ও সংগঠনের স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতা থাকত, যদি অন্যায় অত্যাচার হত্যা নির্যাতন না হতো, যদি সরকার পরিবর্তনের নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক ব্যবস্থা বহাল থাকত, তাহলে দুর্বিষহ যন্ত্রণা থেকে নাজাত পাওয়ার জন্য ৭৫-এর ১৫ই আগস্টের বৈপ্লবিক অভ্যুত্থানের প্রয়োজনই হতো না। ১৬ই আগস্ট ১৯৭৫-এ দৈনিক ইত্তেফাকে ঐতিহাসিক নবযাত্রা নামে সম্পাদকীয়র অংশবিশেষ শ্রোতাদের জন্য আমি পড়ে শোনাচ্ছি। দেশ ও জাতির এক ঐতিহাসিক প্রয়োজন পূরণে ১৫ই আগস্ট শুক্রবার প্রত্যুষে প্রবীণ জননায়ক খন্দকার মোশতাক আহমেদের নেতৃত্বে বাংলাদেশের সশস্ত্র বাহিনী সরকারের সর্বময় ক্ষমতা গ্রহণ করিয়াছেন। পূর্ববর্তী সরকার ক্ষমতাচ্যুত হইয়াছেন এবং এক ভাবগম্ভীর অথচ অনাড়ম্বর অনুষ্ঠানে খন্দকার মোশতাক আহমেদ রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করিয়াছেন। দেশের আইন শৃঙ্খলা সংস্থাসমূহ যথা বাংলাদেশ রাইফেলস, পুলিশ এবং রক্ষী বাহিনীর প্রধানগণও নতুন সরকারের প্রতি তাদের অকুণ্ঠ আনুগত্য জ্ঞাপন করিয়াছেন। বাংলাদেশের রাষ্ট্রীয় জীবনে এই পরিবর্তনের এক বিষাদময় পটভূমি রহিয়াছে। ৩০ লক্ষ শহীদের রক্ত ও অসংখ্য মা বোনের পবিত্র ইজ্জতের বিনিময়ে আমরা একদিন যে স্বাধীনতা অর্জন করিয়াছিলাম, সেখানে আমাদের আশা ও স্বপ্ন ছিল অপরিমেয়।
কিন্তু বিগত ৩.৫ বছরের ঊর্ধ্বকালে দেশবাসী বাস্তব ক্ষেত্রে যাহা লাভ করিয়াছে তাহাকে এক কথায় হতাশা ও বঞ্চনা ছাড়া আর কিছুই বলা যায় না। দেশের বৃহত্তর স্বার্থে বাংলাদেশের ৭.৫ কোটি মানুষের সত্যিকারের আশা আকাঙ্ক্ষা রূপায়ণে খন্দকার মোশতাক আহমেদের নেতৃত্বে দেশের সশস্ত্র বাহিনীকে সেই ঐতিহাসিক দায়িত্ব নিতে আগাইয়া আসিতে হইয়াছে। তাহারও কারণ ছিল পূর্ববর্তী শাসকচক্র সাংবিধানিক পথে ক্ষমতা হস্তান্তরের সমস্ত পথ রুদ্ধ করিয়া রাখিয়া সামরিক বাহিনীর হস্তক্ষেপকে অনিবার্য করিয়া তুলিয়াছিল। কিন্তু ইতিহাসের গতিকে কোনোদিন ক্ষমতা লিপ্সার বাদ দিয়া ঠেকাইয়া রাখা যায় না। আজকের এই ঐতিহাসিক মুহূর্তে আমাদের দায়িত্ব অনেক। বাংলাদেশের এক মহাক্রান্তি লগ্নে জননায়ক খন্দকার মোশতাক আহমেদের নেতৃত্বে সশস্ত্র বাহিনী যে ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করিয়াছে তাহাকে সুসংহত করিতে হইলে জনগণের প্রতি অর্পিত ঐতিহাসিক দায়িত্ব পালনে আমাদের সকলকে আজ ঐক্যবদ্ধভাবে আগাইয়া যাইতে হইবে। 15ই আগস্ট 1975-এর বৈপ্লবিক সফল অভ্যুত্থান বাংলাদেশের স্বাধীনচেতা জনগণের গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসে এক মাইল ফলক হিসেবে চিরভাস্বর হয়ে থাকবে, অম্লান হয়ে থাকবে নিজ মহিমায়। সেদিন অগাস্ট বিপ্লবের ফলশ্রুতিতে বাংলাদেশের মাটি থেকে স্বৈরশাসনের একনায়কত্ব ও একদলীয় শাসন ব্যবস্থার পতন ঘটেছিল এবং উন্মোচিত হয়েছিল বহুদলীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থার দ্বার। আগস্ট বিপ্লব বাকশালী কালো অধ্যায়ের অবসান ঘটিয়ে রাজনীতিতে গতিশীলতার সৃষ্টি করে সূচনা করে এক নতুন দিগন্তের। 1975-এর বৈপ্লবিক পরিবর্তনের পর বাকশালী প্রবীণ নেতা মরহুম আব্দুল মালেক উকিল লন্ডন সফর করছিলেন মুজিব হত্যার প্রতিক্রিয়া জানাতে গিয়ে। তখন সেখানে তিনি সাংবাদিকদের বলেছিলেন, বাংলাদেশে ফেরাউনের পতন হয়েছে। আওয়ামী বাকশালী নেতা জনাব মহিউদ্দিন আহমেদ খন্দকার মোশতাক সরকারের বিশেষ দূত হিসেবে ছুটে গিয়েছিলেন সোভিয়েত নেতৃবৃন্দকে আগস্ট বিপ্লবের অপরিহার্যতা বুঝিয়ে তাদের সমর্থন আদায় করার জন্য। জনাব আবু সাইদ চৌধুরী মুজিব সরকারের সাবেক রাষ্ট্রপতিও স্বেচ্ছায় খন্দকার মোশতাকের বিশেষ দূত হিসেবে ও পরবর্তীকালে তার পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ ও অন্যান্য পশ্চিমা বিশ্বের রাষ্ট্র সফর করে অগাস্ট বিপ্লবের প্রয়োজনীয়তা ও অপরিহার্যতা সম্পর্কে সেই দেশের সমস্ত নেতৃবৃন্দকে অবহিত করার দায়িত্ব পালন করেছেন। 15ই আগস্ট বৈপ্লবিক অভ্যুত্থান ও রাজনৈতিক পট পরিবর্তনের পর যেই জাতীয়তাবাদী চেতনা ও গণতান্ত্রিক রাজনীতির উন্মেষ ঘটেছিল জাতীয় জীবনের প্রতি ক্ষেত্রে তারই ধারা আজও দুর্বার গতিতে বয়ে চলেছে। নিঃস্বার্থ দেশপ্রেম ও জাতীয় মুক্তির প্রতীক 15ই আগস্টের সফল বৈপ্লবিক অভ্যুত্থান ও তার চেতনা সর্বকালের সর্বযুগে এই দেশের প্রতিটি দেশপ্রেমিক ও সচেতন নাগরিক ও ভবিষ্যৎ প্রজন্মকে প্রেরণা যোগাবে নব্য সৃষ্ট মীর জাফর ও জাতীয় বেঈমানদের উৎখাত করতে। জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সুসংহত করার জ্বলন্ত নিদর্শন 15ই আগস্টের মহান বিপ্লব। এখানেই এই বইটির সমাপ্তি। সকল শ্রোতাবন্ধুকে আমার অসংখ্য ধন্যবাদ। আমার এই প্রচেষ্টা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, আপনারা আপনাদের অনুভূতি জানিয়ে দিন এবং শেয়ার করুন আপনাদের সমমনা অন্যান্য শ্রোতাদের সঙ্গে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।